নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা অনুশীলনী 16.4 সম্পূর্ণ দেখব নৈর্ব্যক্তিকগুলো বাদ দিয়ে। 8 নম্বরে কি বলছে এখন তাহলে দেখি। এখানে বলছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার ও উচ্চতা 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। খুবই সহজ একটি অঙ্ক। আমাদের একটা কাজ করতে হবে, প্রথমে মনে করতে হবে যে দৈর্ঘ্যকে এ ধরতে হবে, প্রস্থকে বি ধরতে হবে, উচ্চতাকে সি ধরতে হবে, যাতে করে আমরা সূত্র প্রয়োগ করে খুব সহজে এই তিনটার মান বের করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। ঠিক যেমনটা বলেছি ঠিক তেমনটাই করলাম। মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান 16 মিটার, প্রস্থ বি সমান 12 মিটার, উচ্চতা সি সমান 4.5 মিটার। এখন আমরা আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এখন যার যার মান বসাবো, দেখুন এই দিক থেকে বসাই আমরা, কারণ এদিকে জায়গা হবে না। 2 ইন্টু এবি বলছে না, এ মানে কি 16 বসান, এর সাথে বি পাশাপাশি আছে মানে ওরা গুণ আকারে আছে, তাহলে বি হলো কত 12, এখানে প্লাস আছে বসাই। তারপরে বিসি, বি আছে কি দেখেন তো, বি মানে 12 আর সি মানে কি 4.5, তারপর প্লাস সি এ, সি কত 4.5 ইন্টু এ, এ মানে কি 16 আছে, তাহলে সেটা বসাইলাম। এখন গুণ করে করে বসাবো, তারপর কাজ শেষ করব। তাহলে 2 ইন্টু 12 16 কত হয়? তাহলে গুণ করলে পাবো আমরা 192, এই দুইটা প্লাস এটা যদি গুণ করি আমরা পাবো 54, আর এই দুইটা যদি আমরা গুণ করি পাবো 4.5 ইন্টু 16 করলে পাবো আমরা 72। এখন এগুলো যোগ করে যা পাবো তা 2-র সাথে গুণ করলেই হচ্ছে। তাহলে যোগ করলে পাবো আমরা 318, 318-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে পাবো 636 বর্গ। এখানে কি আসলো? মিটারে ছিল, তাহলে আমরা এটাও মিটার দিব। ওকে, মিটারের মি দিয়ে আমরা ঘোষিত করলাম। এখন ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের হয়ে গেছে। আমাদের দ্বিতীয় কাজ হবে এখন কর্ণের দৈর্ঘ্য বের করা। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি আমরা? কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি আমরা √a² + b² + c²। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা লিখে ফেললাম, সেটা হলো √a² + b² + c²। এখন আমরা যদি √টা টিক রেখে এর মানটা বসাই, বির মান বসাই, সির মান বসাই। এর মান কত 16, বির মান কত 12, সির মান কত 4.5, তাহলে এর জায়গায় এর মান বসাই, তার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার করে দেন, প্লাস দেন আবার বি এর মান কি ছিল 12 এর উপর স্কোয়ার করে দেন, আবার 4.5 হলো সি এর মান, 4.5 করে স্কোয়ার করে দেন। ক্লিয়ার? তা এখন কাজ হলো আপনাদের সমাধান। এখন যদি আমরা এটা করতে যাই, তাহলে যদি বুঝি তাহলে খুব সহজে করা সম্ভব। 16কে বর্গ করলে আপনি পাবেন 256, 12কে বর্গ করলে 12 12 144, আর এটাকে করলে আপনি পাচ্ছেন 20.25, এটাই পাবেন আপনি। এখন এগুলো যোগ করে আপনি রুট করে দিলেই হয়ে গেল। এখন আমরা যদি কথা না বাড়িয়ে সরাসরি কাজটা করে দিই, তাহলে আমরা উত্তর পাবো 20.5 মিটার। 20.5 মিটার মানে এগুলো যোগ করে যা পাবো তাকে যদি আমরা রুট করে দিই ক্যালকুলেটরের মধ্যে, তাহলে 20.5 মিটার। এখন আমাদের বের করতে হবে আয়তন। আয়তনের সূত্র জানি আমরা এবিসি, তাহলে করে ফেলা। আয়তন সমান এবিসি, তাহলে এগুলো সবগুলো পাশাপাশি আছে মানে ওরা একে অপরের সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ করে দিব। এর মান আমরা কি জানতাম 16, তারপরে বি এর মান কি জানতাম 12, আর সি এর মান কি জানতাম 4.5। গুণ করে সরাসরি মানটা বসিয়ে দিলেই আয়তন বেরিয়ে যাবে। তাহলে গুণ করলে পাবো আমরা 864 ঘনমিটার, কারণ আমরা আয়তন করছি। আয়তন করলে যা একক থাকবে তার সাথে আমাদের ঘন শব্দটা লাগাইতে হবে, যেমনটা আমরা ক্ষেত্রফল করলে বর্গ শব্দটা লাগিয়ে থাকি। এবার দেখি আমরা 9 নম্বরে। এখানে বলছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখেন দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত দিয়ে দিছে, তাহলে অনুপাত দিয়ে তো আমাদের কোনো কিছু সমাধান করা সম্ভব না। তাহলে একটা সাধারণ রাশি ধরে নিব, এই সাধারণ রাশির উপর ডিপেন্ড করে প্রত্যেকটার সাথে ওই সাধারণ রাশিটা গুণ আকারে লিখে দিব। তাহলে দেখে নিই কীভাবে করা যায়। তাহলে এভাবে ধরে নিলাম, অনুপাতগুলোর সাধারণ রাশি এক্স ধরে নিছি, অথবা আপনি চাইলে অন্য চলকও ধরে নিতে পারবেন, এ বি সি যা ইচ্ছা তাই ধরেন।
এবিসি ধরিয়েন না, আবার এবিসি ধরলে আপনার এগুলোর সাথে তাল মিলিয়ে যাবে। মানে এবিসি বাদ দিয়ে যা যা লেটার আছে আপনি তাই ধরুন, সমস্যা নাই। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান আমার ধরে নিতে হবে, কারণ আমরা সূত্র জানি এবিসি আছে, তাহলে এবিসির সাথে আমার তাল মিলিয়ে একটু ধরে নিতে হচ্ছে। তাহলে এ সমান 21x, আমি যেটা বলছিলাম অনুপাতের প্রথমটা ছিল 21, তার সাথে আমি এক্সটা গুণ করছি, আর প্রথমটাই 21 মানে দৈর্ঘ্য ছিল। এখানে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, প্রথমে দৈর্ঘ্য, তারপর প্রস্থ, তারপর উচ্চতা। তার দৈর্ঘ্য আগে আছে মানে দৈর্ঘ্যের নাম্বারটা আগে, প্রস্থ পরে আছে মানে প্রস্থরটা পরে, উচ্চতা পরে আছে মানে উচ্চতারটা পরে। তার মানে আমি এক্স সাধারণ রাশি ধরছি, তাহলে 21x, 16x, 12x, প্রস্থেরটা 16x, উচ্চতারটা 12x, আর দৈর্ঘ্যটা তো বললামই 21x। আশা করি আপনারা বুঝে গেছেন। 21x, 16x, 12x যেভাবে বলছি ঠিক সেভাবেই আমরা ধরছি। এবার দেখুন এখানে কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র যেটা আছে সেটাকে ইউজ করে আমরা খুব সহজে এটার সাথে তাল মিলিয়ে আমরা এবিসির মানগুলো বের করার চেষ্টা করব। তাহলে দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হলো 87 সেন্টিমিটার। এখন আমরা জানি দিয়ে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্রটাই আমরা ইউজ করব। তাহলে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা হলো √a² + b² + c²। তাহলে আমরা লিখে ফেললাম, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান √a² + b² + c²। এখন আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যটা এখানে কত পাইছিলাম 87, সেটাই আমরা এখানে বসিয়ে দিব, আর সমান দিয়ে √ দিব, যার যার মানগুলো এখন বসিয়ে কাজটা সমাধান করব। এর মান আমরা কি পাইছিলাম 21x পাইছিলাম, আশা করি আপনারা জানেন 21x। বির মান পাইছিলাম 16x, তারপর উপরে হোল স্কোয়ার আছে সেজন্য হোল স্কোয়ার দিলাম, প্লাস আছে সি আছে, সিতে আমরা পাইছিলাম 12x, তার উপরে হোল স্কোয়ার আছে সেজন্য হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন আপনারা কোথায় পাইছেন সেটাই আমি দেখাচ্ছি। এই যে আমরা a সমান 21x, b সমান 16x, c সমান 12x এখান থেকেই পেয়েছি, যেটা আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম। এবার আমাদের সমাধানের পালা, সমাধান করে ফেলি। 87 আছে তাকে রেখে দিই, সমান দিয়ে এটা √ আবার করে দিই, √ লম্বা করে করলাম। 21কে যদি আমি বর্গ করি তাহলে পাবো 441 x² প্লাস এটা কাটা, কিন্তু আবার অনেকে কনফিউজ হয়ে যাবে, 16কে স্কোয়ার করলে আপনি পাবেন 256 x² প্লাস 12কে যদি আপনি স্কোয়ার করেন তাহলে পাবেন 144 x²। আশা করি আপনারা ক্লিয়ার। এখান থেকে আপনি 87কে রাখেন, সমান দিয়ে এই জায়গাটাতে একটা কাজ করতে পারি, আমরা উভয় পক্ষকে বর্গ করে এই রুটটাকে আমরা সরিয়ে ফেলবো। তাহলে উভয় পক্ষে আমরা বর্গ করে ফেলবো, আর কোনো কিছু না। উভয় পক্ষে বর্গের জন্য আমরা প্রস্তুত হই। 441 x², আবার কাটা দিলাম আমরা, এটা আমরা ভুলেই যাচ্ছে পারবেন না। 256 x² প্লাস 144 x², তারপর আপনি পাচ্ছেন এটাকে আপনারা বর্গ করবেন। উভয় পক্ষে আমরা বর্গ করব যেহেতু, তাহলে এখানে লিখে দিতে হবে উভয় পক্ষে বর্গ করে। তাহলে এখান থেকে আমরা উভয় পক্ষে বর্গ করলাম, করার পর 87কে যদি আমি বর্গ করি তাহলে পাবো 7569 সমান, এখানে দেখেন √r² কেটে যাবে, তাহলে এইগুলো সবগুলো যোগ হবে। এখন আর √r² কেটে গেলে আর থাকতেছে এরা যোগ করব আমরা, এরা যোগ করলে আমরা পাবো 841 x²। এখন আমার বের করতে হবে কিসের মান, x² মান। তাহলে 841 x²কে একদম এই পাশে নিয়ে আসি, আর এটাকে ওই পাশে নিয়ে যাই, মানে ওদল বদল করছি, পুরোটা ওদল বদল করলে সমস্যা নেই। তাহলে এখন আমাদের বের করতে হবে x² মান, x² মান বের করতে হলে x²কে রাখেন, 841 গুণাকারে আছে, এদিকে গেলে এখন ভাগাকার ধারণ করবে, আর আপনার 7569 ছিল সেটা লিখুন, লিখে আপনি x² মানটা বের করতে পারতেছি আমরা। এটা দিয়ে এটাকে ভাগ করলে কত বের হয়, এটা ভাগ করলে বের হবে আমাদের 9 বের হবে। আর আপনি যদি x এর মান বের করতে চান তাহলে স্কোয়ারটা যদি উঠে দেন তাহলে এদিকে আমাদের √ এসে যাবে। যে মাত্র √ আসলো, আমরা জানি x-কে √9কে সমাধান করলে আমরা পাবো 3। এখন বলতে পারেন +3 বা -3 হইতে পারতো, তো শুধু +3 কেন লিখছেন? -3 হবে না, কারণ এটা পরিমাপের দৈর্ঘ্য কখনো মাইনাসে যায় না, দৈর্ঘ্য সবসময় পজিটিভে থাকে, তাই আমরা পজিটিভ ভ্যালুটাই আমরা লিখব। এই x এর ভ্যালুটা আমরা এখন প্রথমে যে ধরে নিছিলাম সেখানেই বসিয়ে আমরা এখন কাজ সমাধান করব। মানে দৈর্ঘ্যের মধ্যে x ধরে নিছিলাম না 21x, আর বির মধ্যে 16x, উচ্চতার মধ্যে 12x, এই x এর ভ্যালুর মধ্যে মান বসিয়ে আমরা কাজ সমাধান করব।
তাহলে আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য দেখছিলাম, দৈর্ঘ্য দেখছিলাম 21x, এক্সটা গুণাকারে ছিল 21 এর সাথে যখন পাশাপাশি ছিল, তাহলে গুণাকারে আমি এক্সের ভ্যালুটা কত আছে 3 বের করছি, এই 3টাই আমি গুণাকারে লিখলাম। ঠিক তেমনই 16x ছিল, এক্সের ভ্যালুটা গুণাকারে লিখলাম, এবং 12x ছিল সি এর মান মানে উচ্চতার মান, সেটাও আমরা গুণাকারে লিখলাম। এখন 21-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে পাবো 63, 63 এবং 63 সেন্টিমিটার পাবো। আর আপনি যদি 16 ইন্টু 3 মানে 316 হয় 48 সেন্টিমিটার হবে। আর এটা যদি করেন 3 হবে 36 সেন্টিমিটার হলো। তাহলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে শেষ পর্যন্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে, তাহলে তলের ক্ষেত্রফলের সূত্র ইউজ করব। তাহলে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, যার যার মান বসিয়ে আমাদের কাজগুলো শেষ করতে হবে। এর মান কি আছে 63 ইন্টু বি মানে কত 48, যোগ দিব বি এর মান 48 ইন্টু সি এর মান 36 প্লাস সি মানে কি 36, সি এর সাথে পাশাপাশি আছে মানে গুণাকারে আছে, এর মান হলো 63। এখন আমরা সরাসরি মানটা বের করার টাইম হয়ে গেছে। আচ্ছা, তার আগে আমরা এই গুণগুলো করে করে বসাবো আর তারপরে যোগ করে আমরা সমাধান করব। তাহলে আমরা এটা যদি করি তাহলে এখানে পাবো 3024 1728, 3024 এই দুইটারে গুণ করলে পাচ্ছি আমরা 1728, আর এই দুইটারে গুণ করলে আমরা পাবো 3268। এখন সবগুলো যোগ করে 2 দিয়ে গুণ করলেই আমাদের মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা এটা যদি বের করি যেরকম বলছি যোগ করে গুণ করে দিলে তাহলে আমরা পাবো 14040 বর্গ সেন্টিমিটার। এই অঙ্কটা হালকা বড়, এরপর থেকে আশা করি অঙ্কগুলো আস্তে আস্তে ছোট হতে থাকবে। এবার আমরা দেখব 10 নম্বর। এখানে বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তুর 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। 48 বর্গমিটার, বর্গ শব্দ দিয়ে বুঝতেই পারতেছেন মিটারের সাথে যখন বর্গ লাগানো আছে তার মানে বোঝাচ্ছে এটা কোনো কিছুর ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিসের ক্ষেত্রফল? পাশে ভূমি দেখতেছি তার মানে ভূমির ক্ষেত্রফল। এর উপর দণ্ডায়মান, এখানে বলতেছে এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। যেহেতু আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ জানি না, সেজন্য দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা মনে করে দিয়ে দৈর্ঘ্যকে ধরবো এ, প্রস্থকে ধরবো বি। যেমনটা বললাম, ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ মিটার এবং আয়তাকার ঘনবস্তুর প্রস্থ সমান বি মিটার। তারপরে আমাদের এখান থেকে আমি ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ভূমির ক্ষেত্রফল কত হতে পারে আপনি বলেন? ভূমির ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আপনি এ গুণ বি পাবেন, তাই নয় কি? এখন এই জিনিসটাকে আপনি এদিকে নিয়ে আসেন, এদিকে না নিয়ে আগে ভূমির ক্ষেত্রফল আপনার কি দেখাইছিলাম আমি কিছুক্ষণ আগে 48 দেখাইছিলাম, 48। তাহলে সমান দিয়ে এ বি লিখতে পারেন। এখন এ বি পাশাপাশি লেখা মানে এ ইন্টু বি বোঝানো হয়। তাহলে এটাকে একটু মডিফাই করে লিখি, এটাকে এদিকে আনি, এটাকে পুরোটাকে ওইদিকে নিয়ে যাই, এটা 1 নং দিয়ে রাখি, এটা আমাদের কাজে আসবে। তারপর আমাদের উচ্চতা দেওয়া ছিল, তাহলে উচ্চতাকে আমরা সি দিয়ে সম্বোধন করব, যেমনটা এতক্ষণ করে আসি। উচ্চতা সমান সি সমান 3 মিটার আমাদের দেওয়া আছে। এখন দেখব আর কি কি দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কর্ণ দেওয়া আছে 13 মিটার। তাহলে কর্ণের সূত্র ইউজ করে আমরা সহজেই করতে পারব। তাহলে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণ সমান কি √a² প্লাস b² প্লাস c²। আর আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া আছে কর্ণের মান কত 13, ঠিক আছে 13 দেওয়া আছে। এখন আমরা খুব সহজে করতে পারি। কিভাবে? এই সমানটাকে আমি এখানে নিয়ে আসি, √a² প্লাস b² প্লাস c² এর কাজ শুরু করব। a² প্লাস b² প্লাস c² না, সি এর মানটা আমরা জানি, সি সমান হলো 3, তাই 3 বসাই দেবো, 3² হয়ে গেল। আশা করি বুঝতে কোনো কিছু বাকি নেই। এখন পুরোটা আমরা একটু অদল বদল করব। কীরকম? এই জিনিসটা পুরোটাই এদিকে নিয়ে আসবো, a² প্লাস b² প্লাস 3² ওকে 3² না লিখে 9 লিখে দিতে পারতাম। আচ্ছা থাক, পরের লেভেলে করি 13 ওকে। এতটুকু তো বুঝতে পারছি। এখন এই জায়গা থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমরা জানি যে বর্গ থাকলে বর্গর যদি উঠে দিই বিপরীত পাশে রুট এসে যায়। এখন আমরা রুট আছে, রুটটা যদি উঠে দিই বিপরীত পাশে আমরা বর্গ পেয়ে যাব। তাহলে বর্গ পেয়ে গেলে a² প্লাস b² প্লাস 3কে বর্গ করলে হয় 9। যেই মাত্র আমি রুটটা উঠাই দিছি তার মানে এদিকে হয়ে যাবে আমাদের বর্গ। এটা তো আশা করি সবাই বুঝতে পারছি। এখন a² প্লাস b² সমান দিয়ে
13কে যদি বর্গ করেন আপনি পাবেন 169, আর 9টা প্লাস আকারে ছিল, এখন সমান চিহ্ন ওই পাশে গেছে, তার মানে মাইনাস আকার ধারণ করলো। এই জায়গা থেকে আমি লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 160। তাহলে এটাকে আমি 2 নং সমীকরণ দিয়ে লিখে রাখতে পারতেছি। আমার এখন বের করতে হবে এ এবং বি এর মান, এত কিছু আমার প্রয়োজন নাই। তাহলে এ এবং বি যাতে সহজে আসে সেটার জন্য আমার কি করতে হবে, দুইটা ক্রাইটেরিয়া আনতে হবে। দেখুন আমি কি করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে আমরা জানি, সেটা লিখুন। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একটা আছে, ঠিক আছে না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এদিকে আমি আরেকটা দিচ্ছি আপনাদের জন্য, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমানও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাও আমরা জেনে আসছি এতদিন যাবত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই দুইটা সূত্র আমরা সবাই জানি। এখন একটা কাজ করব, দেখুন এ প্লাস বি হোল স্কোয়ারকে এখানে রেখে দিব, এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা রেখে দিব এই জায়গাটা দেখেন সমান দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, রেখে দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এই 2ab, মাইনাস 2abটা এদিকে গেলে প্লাস 2ab হয়ে যাবে, এটা তো সবাই বুঝছি। ঠিক একইভাবে এটাও করি, এ মাইনাস বি হোল স্কোয়ারকে রেখে দিই, এই সমান দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, তা লিখে ফেলি। আর প্লাস 2abটা এই পাশে চলে আসছে যখন মাইনাস 2ab হয়ে গেছে। এখন এই কাজ করার পাল, এই জায়গাটা দেখুন এ প্লাস বি হোল স্কোয়ার টিক টিক রেখে দিব। এখন একটু দেখেন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমরা কি দেখছি 160, তাহলে সমান দিয়ে আমরা 160 লিখে দিব, প্লাস 2 লিখবো, 2-র সাথে অ্যাবি কি আকার আছে, পাশাপাশি আছে মানে গুণ আকারে আছে। তাহলে সেই অ্যাবির মানটা কি আমরা তাহলে দেখে আসি। অ্যাবির মানটা আমরা দেখতে পাচ্ছি এখানে 48 আমরা লিখবো। তাহলে 2-র সাথে 48 কি আকারে লিখবো, গুণ আকারে লিখবো। তাহলে এই জায়গাতেও সেম করবো, এ মাইনাস বি হোল স্কোয়ার দিব সমান দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাইছিলাম 160 মাইনাস 2 ইন্টু অ্যাবির মান হলো 48, সেম কাজ হয়ে গেল। এই জায়গা থেকে সমাধান করার পালা, দেখুন কিভাবে সমাধান করা যায়। এখানে দেখুন 160 যোগ 2-র সাথে 48 গুণ করলে আমরা পাবো 96, 96-র সাথে যদি 160 যোগ করি তাহলে পাবো 256। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান পাচ্ছি আমরা 256। ক্লিয়ার? এখন এই জায়গায় দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি 160, এটাও 248 গুণ করলে 96 আসবে। 160 থেকে যদি আমি 96 বিয়োগ করি তাহলে আমরা পাবো 64। কিন্তু আমার লাগতেছে এ প্লাস বি এর মান, এ প্লাস বির মান যখন লাগতেছে আমি এ প্লাস বি রাখবো, স্কোয়ারটা উঠে দিব, যেই মাত্র স্কোয়ার উঠে দিব এদিকে রুট চলে আসবে, আর রুট চলে আসা মানে 256কে আপনি রুট করলে কত পাবেন, আপনি পাবেন 16। কত সমান 16 পাচ্ছেন আপনি, এ প্লাস বি সমান 16 পেয়ে যাচ্ছেন আপনি। এটা একটু এলোমেলো হয়ে গেছে, এটা একটু সুন্দর করে লেখা যাক, এ প্লাস বি সমান 16। এই জায়গাটাও সেম করি, এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, এটা এ মাইনাস বি লিখলাম, এদিকে রুট এসে গেল, তাই রুট আসা মাত্র এটা 64 হইলো। এখন সুতরাং দিয়ে আমরা এ মাইনাস বি সমান দিয়ে আমরা রুট করলে 64কে 8 পাবো। তাহলে এখন আগে পর্যন্ত দুইটা সমীকরণ দিয়েছিলাম, এটাকে 3 নাম্বার দিবেন, 3 নাম্বার দিয়ে চিহ্নিত করে রাখুন, আর এটাকে 4 নাম্বার দিয়ে, এটা রোমান নাম্বার, এগুলো রোমান নাম্বারের 3 এবং রোমান নাম্বারের 4। তাহলে এখন করে ফেলা যাক। আমরা এখন 3 আর 4 যোগ করব। 3-এর মধ্যে ছিল এ প্লাস বি সমান 16, আর 4-এর মধ্যে ছিল এ মাইনাস বি সমান কত ছিল, আপনার 8 ছিল। এখন এটা যদি আমরা যোগ করি, ভালো করে থাকাই যোগ করি, তাহলে এর সাথে এ যোগ করলে আমরা পাচ্ছি 2a, বি থেকে বি চলে গেলে আর কিছু লিখতে হইলো না, শূন্য থাকবে। 16 আর 8 যোগ করলে আপনি পাচ্ছেন 24, 2টা গুণাকারে আছে, ঠিক আছে। আমি এর মান বের করবো, যেহেতু 2টা এদিকে পাঠিয়ে দিলে ভাগাকার ধারণ করবে, তাহলে এর মান পেয়ে যাচ্ছেন আপনি 12, 12 দুগুণে 24, ঠিক আছে। আর এখান থেকে আমি আবার করে ফেলতে পারতেছি কি, আমি যে কোনো একটা সমীকরণে বসাই দিই। আমরা 3 নং সমীকরণে পাইছিলাম কি, 3 নং সমীকরণে 3 নংয়ে আমরা এ সমান 12 বসিয়ে পাই, এ সমান কি বসিয়ে পাই, 12 বসিয়ে পাই। তার মানে 3 নং সমীকরণটা কি ছিল, বসিয়ে দেন। এগুলো আমরা কিন্তু ক্লাস 8-এ করছি। এ প্লাস বি সমান 8 না, আমি এ প্লাস বির জায়গায় আমি 12 প্লাস বি বসাবো, ঠিক আছে, সমান 16। তার মানে আমি 3 নং সমীকরণটাই বসাইছি, শুধু এর জায়গায় আমি 12টা বসাইলাম, যেমনটা উপরে বলছি তেমনটাই করছি। তাহলে আমি এখান থেকে বি রেখে 12টাকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে 12টা যোগ আকারে ছিল, এদিকে গেছে বি বিয়োগ আকার ধারণ করছে, তাহলে বি সমান পেয়ে গেলাম 4। তাহলে দৈর্ঘ্য পেলাম 12, প্রস্থ পেলাম 4। তাহলে লিখে দেওয়া গেল দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 4 সেন্টিমিটার। এবার আমরা দেখব 11 নম্বর। এখানে কি বলা হলো, একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ
যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। এগুলো কিন্তু মূলত একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ এবং একটা উচ্চতা দিছে, যেটা এখানে লুকিয়ে রেখেছে প্রশ্নের ভিতরে। আপনাকে আপনাকে সঠিকভাবে বলে দেওয়া হয় নাই। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মাপ দিয়ে দিছে, কিন্তু বলে দেয় না যে এগুলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে আপনার বুঝতে হবে এগুলো দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। আর এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 88 বর্গ সেন্টিমিটার বলছে। তার মানে আমার ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করতে পারলেই, আর তা যদি আমি বের করতে পারি, খুব সহজে আমি 88 বর্গ সেন্টিমিটার লিখতে পারবো। কিভাবে আমরা দেখব, বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। তাহলে কাঠের পুরুত্ব যদি আমি বের করতে চাই, তাহলে আমি যেহেতু জানি না আপাতত, ধরি কাঠের পুরুত্ব সমান x, এভাবে লিখব। ঠিক যেমনটা লেখা হলো এখানে, আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। ধরি বাক্সটির কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। এখন আমার আয়তাকার ঘনবস্তুর ভিতরের দৈর্ঘ্য বের করব। তাহলে আয়তাকার ঘনবস্তুর ভিতরের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্যকে আমরা দিয়ে বলি এইসব অঙ্কের ক্ষেত্রে, ঘনবস্তুর অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমার এটা কত আছে, আপনার 8 আছে, তাই না? 8 লিখব, মাইনাস দিব 2x লিখব। কেন 2x লিখছি সেটাই বলি। x মানে হলো পুরুত্ব। আপনার যে কোনো একটা জিনিসেরই পুরুত্ব থাকে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনাকে যদি বলি এই জিনিসটার দৈর্ঘ্য, প্রস্থ কোনটা, আপনি বলবেন এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। আর উচ্চতা যদি বলি, আপনি বলবেন উচ্চতা হলো এইটা। ঠিক আছে? এখন পুরুত্ব কোন জিনিস? পুরুত্ব হলো এই যে মোটা অংশ আছে দৈর্ঘ্যের মধ্যে, এই যেটা তো দৈর্ঘ্য, ঠিক আছে, এটা তো দৈর্ঘ্য, ওকে। এই দৈর্ঘ্যের মধ্যে যে এই মোটা প্রলেপটা আছে, এই প্রলেপটাকেই মূলত পুরুত্ব বলে। এখন বলা যাক দুইটা x কেন হয়েছে। দেখেন, একটা দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য। দৈর্ঘ্যের দোনো পাশে কি আছে, আমার পুরুত্ব আছে না? এদিকে একটা পুরুত্ব x ধরছিলাম, আবার এদিকে একটা পুরুত্ব আমি x ধরছি, তাহলে দুইটা x, সেজন্য আমি বাদ দিছি। তাহলে ঠিক একইভাবে আমরা আয়তাকার ঘনবস্তুর ভিতরের প্রস্থ, উচ্চতা লিখে নিতে পারি। তাহলে এইভাবে করে লিখে নিলাম, ভিতরের দৈর্ঘ্য 8 - 2x, বি এর মধ্যে প্রস্থের মধ্যে 6 - 2x, প্রস্থ ছিল 6, তার থেকে 2x বিয়োগ করছি, উচ্চতা ছিল 4, তার থেকে 2x বিয়োগ করে দিয়েছি। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল সমান 2 × AB + BC + CA। এখন আমরা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল প্রশ্নে কি দেখছিলাম? প্রশ্নে দেখছিলাম আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত দিছে? 88 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা সমান আমি 88 লিখতে পারতেছি। আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল সমান দিয়ে 2 লিখবো, এই যে AB × BC, তাহলে আমি এর মান বসাবো। এখন এ কত আছে? 8 - 2x, 8 - 2x। তারপরে বি এর মান কত? 6 - 2x। তাহলে গুণ আকারে বসিয়ে দিলাম, তারপরে প্লাস দিছে, প্লাস দিলাম। বি এর পরিমাণ কত আছে? 6 - 2x, 6 - 2x। সি এর পরিমাণ 4 - 2x, 4 - 2x প্লাস সি এ, সি মানে কি? 4 - 2x, 4 - 2x ইন্টু এ মানে হলো 8 - 2x। তাহলে এতটুকু পর্যন্ত হইল। এখন আমাদের গুণ করার পালা। 88কে রাখি, সমান 2কেও রাখি, ভিতরের গুণগুলো করো। 8-এর সাথে 6কে গুণ করেন, তাহলে 6 × 8 = 48। 8-এর সাথে আবার -2x গুণ করো, তাহলে 8 × 2 হয় 16, তারপরে এক্সটা বসাই দেন। -2x এর সাথে এবার 6কে করেন, তাহলে 6 × 2 = 12x, তারপরে মাইনাসে মাইনাসে হয় প্লাস, 2 × 2 = 4, এক্স কয়টা আছে? 2টা, তাহলে x²। এখন এটাতে যাই, প্লাস 6-এর সাথে 4 গুণ করেন, 4 × 6 = 24, আবার 6-এর সাথে -2x গুণ করেন, 6 × 2 = 12x, তারপরে -2x এর সাথে এবার 4 করেন, তাহলে কি হয়? 8x। -2x এর সাথে -2x করেন, তাহলে +4x² হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 2 × 2 = 4, x এ গুণ করলে x²। এবার এটা করা যাক, প্লাস 4 এর সাথে 8 করেন, 4 × 8 = 32, আবার 4 এর সাথে আপনি -2x করেন, তাহলে 4 × 2 = 8, x বসাই দিতে পারতেছি। -2x এর সাথে 8 করেন, তাহলে 8 × 2 = 16, তারপরে x বসাইতে পারতেছি। -2x এর সাথে -2x করেন, আগে দেখাইছিলাম 4x²। এখন আমাদের পালা 2 দিয়ে গুণ করে সরাসরি বের করা, নাই তো 2টা গুণাকারে আছে, এদিকে নিয়ে ভাগ করে ফেলবো। দেখুন কিভাবে করি। 88-এর সাথে ভাগ হয়ে যাবে, কেন? ও এখানে গুণাকারে আছে, সমান চিহ্নের এই পাশে চলে আসছে, মানে এটা তখন পক্ষান্তর হলে পক্ষান্তরের নিয়ম অনুসারে কোনটা ভাগ হয়ে যাবে। এখান থেকে আমাদের পালা 4x, 4x², 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 3টে 4x² হয় 12x²। এতটুকু আশা করি বুঝতে পারছি। -16x - 12x কত হয়? -28x, -40x, তারপরে এটা যদি করি -48x, আবার করলে -56x,
তার এটা করলে হয় -72x, মানে সবগুলো হিসাবপাতি করে আমরা যোগ করলাম আর কি, কিন্তু মাইনাস আকারে আছে। এগুলো করি 48, 24 আর আপনার হয়, তাহলে 24 করলে হয় 72, 72-এর সাথে 32 যোগ করলে হয় তা আপনার 104। তাহলে এতটুকুই হয়ে গেল। এখন আমরা মিডল টার্ম ব্রেকআপ করি বা অন্য কিছু। এই জায়গায় দেখুন 48কে 2 দিয়ে 88কে 2 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 44 সমান 12x² পাচ্ছেন। তাহলে এটা আমরা এখানে লিখে দিতে পারতেছি 12x² -72x। আমরা এরপরের লেভেলে কাজটা করব এখন। তাহলে এখান থেকে আমরা বাড়তে পারি 44কে আমরা 44 রাখি। এখন দেখো এখান থেকে 4কে কমন নিই, তাহলে 3 4 12, 3 ভিতরে থাকবে, x² থাকুক। তারপরে 3 18 72, 4 18 72 হয়, তাহলে 18 রাখি আর 4কে বাইরে রাখছি। 104 থেকে 4 নিয়ে ফেললে তাহলে হয় আপনার 26। তাহলে হয়ে গেল এতটুকু। এখন 44 দিয়ে 4কে আমি ভাগ করে দেবো, এতক্ষণ যেমন বুঝেছি গুণাকারে ছিল, এটা এখন ভাগাকার হয়ে গেছে। এখন 3x² -18x প্লাস 26 লিখে দিতে পারতেছি খুব সহজে আমরা। এখানে বের হবে আপনার 11, 4 11 44 আমরা জানি। আর এখান থেকে দেখেন 3x² -18x প্লাস 26 আমরা লিখে দিতে পারতেছি খুব সহজেই। এখন পুরোটা ওদল বদল করি, মানে বামেরটা ডানে নিয়ে আসি, ডানেরটা বামে নিয়ে যাই, যাতে আমাদের কাজটা সহজে করা যাইতে পারে। 11, এই 11টাকে আমরা এখানে ব্র্যাকেটের ভিতর ঢুকে ফেলবো। 3x² ব্র্যাকেটের বলতেছি এদিকে নিয়ে আসবো, 18x প্লাস 26, 11টা প্লাস আকারে আছে, এদিকে আসলে হয়ে যাবে মাইনাস আকার ধারণ করবে। তাহলে 3x² -18x প্লাস 15 হয়ে যাবে, কারণ আমরা জানি 26 থেকে 11 গেলে 15 হয়ে যায়। তাহলে সমান 0। এই জায়গা থেকে আপনি 3 কমন নিতে পারতেছেন, তাহলে ভিতরে থাকতেছে x²। 18কে 3 দিয়ে ভাগ করলে আপনার থাকে 6x প্লাস 15কে 3 দিয়ে ভাগ করলে আপনার থাকে 5। খুব সহজে এতটুকু সমাধান হয়ে গেল। 3টা ওইদিকে গেলে গুণাকার থেকে ভাগাকার হবে, তখন 0 হয়ে যাবে। তাহলে আর থাকতেছে x² -6x প্লাস 5 সমান 0। এখন মিডল টার্ম ব্রেকআপ করার টাইম এসে গেছে। তাহলে করলে দেখা যায় x² -5x -x প্লাস 5 সমান 0। তাহলে এই দুইটা থেকে কমন নিন, x কমন নিলে x -5 থাকে, আবার এই দুইটা থেকে কমন নিলে -1 কমন নেন, x -5 ভিতরে থাকে। তাহলে আমরা দুইটা মান পাচ্ছি, একটা x -5 আর একটা পাচ্ছি x -1 সমান 0। দেখুন x -5 মিলছে নিছি, আর এটা মিলে একটা নিছি। তাহলে এখান থেকে হয় দিয়ে আমরা শেষ করতে পারি। x -5 সমান 0 হইলে তাহলে সুতরাং x সমান x -5টা এদিকে গেলে +5 হবে। সমান চিহ্নের পর কোনো কিছু যদি প্লাস আকার ধারণ করে তাহলে লিখতে হয় না এটা, অথবা দিয়ে আমরা এখানে লিখতে পারি x -1 আরেকটা যেটা আছে সেটা নিয়ে সমান 0। এখান থেকে আমরা সরাসরি লিখতে পারতেছি x সমান 1 সেম আকারে। এখন একটা বিষয় রাখে, আমরা দেখছিলাম উচ্চতাই হলো কত, 4 সেন্টিমিটার উচ্চতায় দেখছি 4 সেন্টিমিটার। তাহলে আমার x মানে পুরুত্ব, x মানে কি, আমরা কি x মানে কি দেখছিলাম পুরুত্বই দেখতেছি আমি 5 একটা দেখতেছি, তাহলে 5 সেন্টিমিটার তো জীবনেও হবে না, যেহেতু উচ্চতায় 4 সেন্টিমিটার কখনোই পুরুত্ব আপনার 5 সেন্টিমিটার হবে না। তাহলে যেহেতু উচ্চতায় 4 সেন্টিমিটার, x এর মান 5 গ্রহণযোগ্য নয়, এই 5টা গ্রহণযোগ্য নয়। x সমান, সুতরাং x সমান 1 সেন্টিমিটার অর্থাৎ পুরুত্ব 1 সেন্টিমিটার। একটি দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার, উচ্চতা 6 মিটার এবং পুরুত্ব 30 সেন্টিমিটার। 12 নম্বরে বলতেছে একটি ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনি ইটের সংখ্যা নির্ণয় করতে চান, যে দেওয়ালেটি তৈরি করতে কয়টি ইটের প্রয়োজন হবে সেটা যদি বের করতে চান, তাহলে দেওয়ালের আয়তন দিয়ে ইটের আয়তনকে ভাগ করতে হবে। তাহলে দেওয়ালের আয়তন বের করতে হলে দৈর্ঘ্য উচ্চতার পুরুত্ব গুণ করতে হবে, আর ইটের আয়তন বের করতে হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করতে হবে। এখন আপনি যদি ভালো করে লক্ষ্য করেন সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, কিন্তু এই দুইটা হলো কিসে, মিটার। এই দুইটা মিটারকে আমরা কিসে নিয়ে আসবো, সেন্টিমিটারে নিয়ে আসবো। তাহলে চলুন করা যাক। তাহলে এই 25 মিটার দোনোটাকে, দেওয়ালের দৈর্ঘ্য আর উচ্চতা, এই দুইটাকে আমরা কিসে নিয়ে যাবো, সেন্টিমিটারকে। তাহলে সেন্টিমিটার নিতে হলে আমরা জানি 100 গুণ দিলেই হয়, কারণ 100 সেন্টিমিটার সমান 1 মিটার। ওকে, তাহলে 6 মিটারটারও আমরা 6 গুণ 100 দিলে আমরা সেন্টিমিটারে নিয়ে যেতে পারতেছি। তাহলে 25 গুণ 100 সমান হচ্ছে 2500 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে 2500 সেমি, আর এটা পাচ্ছি আমরা কত, 6 গুণ 100 সমান পাচ্ছি 600 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য, উচ্চতা আর পুরুত্ব তিনোটা পেয়ে গেছি। এখন কাজ হলো গুণ করার। তাহলে আমরা গুণ করে পেলে দেওয়ালের আয়তন সমান
2500 গুণ 600 গুণ 30 করলেই হয়ে গেল। 2500 গুণ 600 গুণ 30, এখানে 600 হবে, 600 গুণ করলে আমরা পাবো 45, এটা পাবো আমরা, এটার আয়তন। তাহলে এখানে লিখতে হবে ঘন সেন্টিমিটার, কারণ আমরা আয়তন বের করলে আমরা জানি ঘন শব্দটা লিখতে হয় যে এককই থাকুক না কেন। এবার ইটের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে, ঠিক একইভাবে আমরা ইটের আয়তন বের করব। ইটের আয়তন বের করতে হলে আপনাদের আগেই বলছি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করলেই আপনাদের কি বের হয়ে যাবে, এর আয়তন বের হয়ে যাবে। 10, 5, 3 গুণ করেন, 5 10 50, 3 50 কত হয়, 3 50 আপনার 150 হবে, তার মানে 150 ঘন সেন্টিমিটার। তাহলে পেয়ে গেলাম খুব সহজে। এখন কয়টা ইটের প্রয়োজন হবে সেটা লিখলেই হয়ে গেল। এই মোট আয়তনকে, মানে দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ দিলেই আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে দেওয়ালটি তৈরি করতে আপনার ইট লাগবে কত, এই উপরে দেওয়ালের আয়তন লিখবেন আর নিচে আপনি লিখবেন ইটের আয়তন, লিখলেই হয়ে যাবে যে আপনার কয়টা ইট লাগবে। আপনি যদি করেন 3 15 3 15 45, শূন্য একটা কেটে গেলে আর 5টা শূন্য বসতেই পারতেছে, তার মানে আমরা বুঝতেই পারতেছি দেওয়ালটি তৈরি করতে 3 লাখ ইট লাগবে। 13 নম্বরে কি বলছে, একটি গণক কর্ণ আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √3 × a বা a√3, যে কোনোটাই বললেই হলো। সূত্রটা অ্যাপ্লাই করতে চাইলে √3 × a মানে কি, a মানে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। ঘনকের বাহুর দৈর্ঘ্যটা যদি আমি নির্ণয় করতে চাই কিভাবে করতে হবে তাহলে দেখা যাক। তাহলে দেওয়া আছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা জানি দিয়ে আমরা লিখতে পারতেছি, আমরা কি জানি, আমরা জানি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, কিসের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কি 6a²। তাইলে আমাদের ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাইছিলাম 2400, 2400 লিখতে পারতে সমান 6a² লিখতে পারতেছি। এটাকে একটু রোটেট করে দিই, 6a² দিকে নিয়ে আসি, 2400কে ওই পাশে নিয়ে যাই, তাহলে 6টাকে আমি ওই পাশে নিয়ে গেলে কি হবে, ভাগাকার ধারণ করবে, কারণ সেই পাশে গুণ আকারে আছে। তাহলে আমি যদি ভাগাকারে নিয়ে যাই তাহলে হবে 400, 424, শূন্য 2টা বসে গেল। এটাকে আপনি একটা কাজ করেন 20² নিয়ে যান, 20² মানে এভাবে a² সমান 20 হোল স্কোয়ার, দুই পাশের স্কোয়ার চলে গেলে তাহলে আপনার কাছে আর থাকবে a সমান 20। তাহলে এর মান বের হয়ে গেল এখন কর্ণের দৈর্ঘ্যের মান বের করার সময়। তাহলে এটা দেখুন, ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমি এতক্ষণ যেটা বলছিলাম √3 × a, তাহলে √3 বসাই দেন ইন্টু a মানে কি 20 পাইছিলাম আমরা, এটা বসাইলাম। তাহলে এটা যদি আপনি সুন্দর করে লেখেন এটা হবে 20√3, এটা সমাধান করলে আপনি পাবেন 34.641 সেন্টিমিটার প্রায়। তাহলে এটাই হলো আপনার 13 নম্বরের উত্তর। দেখি আমরা 14 নম্বরে কি বলছে, 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাসার্ধ দিয়ে দিছে, মানে আর দিয়ে দিছে আপনার 5 সেন্টিমিটার, আর উচ্চতা মানে কি হাইটের h দিলে 12 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ মানে রেডিয়াসের আর দিলে মানে 5 সেন্টিমিটার। এখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে h সমান 12 সেন্টিমিটার, আর সমান 5 সেন্টিমিটার। বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2πr × h + r, আপনি বর্গ সেন্টিমিটার লাগাই দিবেন। এখানে আমরা কাজটা শেষ করি, 2π, এর মান 3.1416 ইন্টু আর এর মান কত পাইছি আমরা 5, বসাই দিই, আর h বসাইছিলাম 12 প্লাস আর এর মান পাইছি 5, বসাই দিলাম। এখন সমাধান করার সময় 3.1416 ইন্টু এখানে আছে 5 ইন্টু 12 আর 5 যোগ করলে হয় 17, এগুলো সবগুলো গুণ করে দিলে এখন বের হবে কি দেখি। তাহলে পেয়ে গেলাম 534.072 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তর বের হয়ে গেল। এবার বের করবো আমরা বেলনের আয়তন। বেলনের আয়তনের সূত্র হলো πr²h, এর মান বসান 3.1416, আর আর এর মান কত আছে আমাদের 5, তাহলে 5কে বর্গ করে দেন যেহেতু আর এর উপরে বর্গ আছে, ইন্টু h এর মান হলো 12, এখানে উপরে দেখলেই বুঝতে পারবেন। এখন এটা সমাধান করলে আমরা পাবো এটা হবে 5 × 5 = 25, 25 × 12 ইন্টু 3.1416, তাহলে আমরা পাচ্ছি 942.48 ঘন সেন্টিমিটার। যেহেতু আয়তন
তাহলে ঘন শব্দটা আমাদের লাগাইতে হবে, যেমনটা ক্ষেত্রফলে আমরা বর্গ শব্দটা লাগিয়ে থাকি। আমরা দেখবো এবার 15 নাম্বার। এখানে বলছে একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। আর আমরা বেলনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? 2πr/h। আর এবং আয়তন, আয়তন বলতে কার আয়তন? বেলনের আয়তন দিছে 150 ঘন সেন্টিমিটার। আর বেলনের আয়তনের সূত্রটা কি শিখছিলাম? πr²h। আমরা আগের অঙ্কতেই দেখতে পেয়েছিলাম যে আয়তনের সূত্র, বেলনের আয়তনের সূত্র πr²h। এখন বেলনের উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। উচ্চতাকে আপনি h দিয়ে এবং ভূমির ব্যাসার্ধকে r দিয়ে জানি আমরা। তাহলে সেখান থেকে আমরা শুরু করতে পারি। আমরা জানি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h বর্গ সেন্টিমিটার, আয়তন হলো πr² ঘন সেন্টিমিটার, আর দেওয়া আছে বেলনের বক্রতলের ক্ষেত্রফল কত? 100 বর্গ সেন্টিমিটার, আয়তন 150 ঘন সেন্টিমিটার। এখন দেখুন, এটাও বক্রতলের ক্ষেত্রফল সূত্র আর এটা বক্রতলের ক্ষেত্রফলের মান, এই দুইটা জিনিস আমি একত্র করে দিতে পারি। এখন দিয়ে একত্র করে দিব আমরা। এখন দিয়ে কি করব? 2πr/h সমান কত হবে? 100। এতটুকু হইলো। এটাকে 1 নাম্বার দিয়ে চিহ্নিত করুন। আবার দেন, আবার দিয়ে সেখান থেকে আপনি আবার একটা চিহ্নিত করুন, সেটা হলো বেলনের আয়তন সমান, এটা সূত্র, আবার বেলনের আয়তনের মানও দেওয়া আছে। সূত্র এবং মানকে আমরা আবার একত্র করব, সেটা হবে πr² এবং 150। πr² সমান 150। এটাকে দ্বিতীয় নং সমীকরণ দেন। এখন কাজ হবে আপনার 2 দিয়ে 1কে ভাগ করা। তাহলে 2 দিয়ে 1কে ভাগ করুন, 2 ভাগ 1 যদি করতে যান তাহলে হবে বামেরগুলো বামে ভাগ করুন। তাহলে 2 নম্বরে কি আছে? πr² বামে, আর 1 নম্বরে বামে কি আছে? 2πr/h। তাহলে 2 দিয়ে 1কে ভাগ করা হয়ে যাচ্ছে। এখন ডানেরগুলো ডানে দিয়ে ভাগ করুন। তাহলে ডানে কারটা আগে আসবে? 2-এরটা কি আছে? 150। আর 1-এরটা কি আছে? 100। তাহলে হয়ে গেল এতটুকু। এখন দেখুন, পাই কেটে গেছে, আর 2টা ছিল উপরে, একটা কেটে গেছে, আরও একটা আর রয়ে গেছে, h চলে গিয়েছে। তাহলে 2 দিয়ে যদি আপনি 100কে কাটেন তাহলে এখানে থাকবে 50। ওকে, আপনি এতটুকু তো বুঝতে পারছেন। এখন 0 কেটে গেছে, 5কে 15 দিয়ে কাটলে আপনি পাবেন 3। তাহলে সুতরাং বেঁচে আছে, এদিকে আছে আর এদিকে আছে শুধু 3। তার মানে আমি আর পেয়ে গেলাম 3। তার মানে ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম 3। তাহলে ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলেন 3 সেন্টিমিটার। এখন আপনার কাজ হবে এই আর এর মানটা আপনি যে কোনো একটা সমীকরণ, হয় 1 নং সমীকরণ না 2 নং সমীকরণ, যে কোনো একটাতে বসিয়ে দেন। বসিয়ে আপনি এইচ এর ভ্যালুটা বের করেন। আমি এটাতে বসাচ্ছি, 1 নংয়ে আর এর মান বসিয়ে পাই। এখন সময় চলে আসছে এটা বের করার। এখন দেখেন 2πr/h সমান 100 ছিল 1 নং সমীকরণ। এখন 2π আর এর মান বসান, আর এর মান 3 × h সমান 100। এখন কাজ হবে আপনার h-কে রেখে আর বাদ বাকিগুলোকে ওইদিকে পাঠিয়ে দেওয়া। h এর সাথে সবাই গুণ আকারে আছে, তার মানে আরগুলো সব এদিকে গেলে সবগুলো কি হয়ে যাবে? ভাগাকার ধারণ করবে। 2πr × 3, উপরে 100 ছিল, 100 থাকুক। তাহলে 100 দিয়ে আপনি নিচেরটা ভাগ করে দিবেন। 2 × এটা হবে 3.1416 পাই এর মান, × 3 ভাগ করে দিবেন। ভাগ করলে কি বের হবে? আর আপনি যদি এটাকে করেন, আপনি উপরে পাবেন 100, নিচে পাবেন 18.85। এখন এটাকে ভাগ করেন 100 দিয়ে 18.85কে, তাহলে উত্তর বের হয়ে গেল আমাদের। এইচ এর মানও বের হয়ে গেল 5.305 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা বেলনের উচ্চতা বের করছি 5.305 সেন্টিমিটার। আমরা এবার 16 নাম্বার দেখব। এখানে বলছে একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার, এর উচ্চতা 30 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হলো 2πr × r+h, আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা হলো 2πr/h। দেওয়া আছে h সমান 30 সেন্টিমিটার। আর আমরা জানি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র, আমরা জানি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বা বেলনের বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr/h। আর প্রশ্নের মধ্যে দেওয়া ছিল সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার। তাহলে হুবহু এটার মান বসিয়ে দিলাম। তাহলে যার মান বসিয়ে দিয়ে এখন সমান দিয়ে 2πr/h, 2π এর মান কত? 3.1416 ইন্টু আর এর মান নাই, আর কে রেখে দেন, ইন্টু h এর মান কত? h এর মান 30। তো 30কে রেখে h-কে পুরোটা রেখে আর কে পুরোটা রেখে সবগুলোকে এই পাশে পাঠিয়ে দেন। এ পাশে পাঠালে সবগুলো ভাগ আকার ধারণ করবে, কারণ ওই পাশে কি আকারে আছে, আর এর সাথে সবাই গুণ আকারে আছে। এ পাশে আসলে সবাই কি আকার ধারণ করবে? আপনার গুণ আকার ধারণ করবে। তাহলে রাখলাম আর সমান দেখি আমরা করে ফেলি এগুলো। তাহলে আমাদের মান বের হচ্ছে 23.34 সেন্টিমিটার। তাহলে আমরা একটু এদিকে নিয়ে আসি সবগুলো, আর সমান এদিকে নিয়ে, আর 23.34 এদিকে লিখে ফেলি। তার মান বের হলো 23.34 সেন্টিমিটার। তাহলে আমরা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি 2πr × h+r, যার মান বসিয়ে দিই। 2π এর মান হলো 3.1416,
তারপরে আর এর মান আমরা পাইছি 23.34, বসাই দিই এটা। তারপরে এদিকে এইচ এর মান পাইছিলাম আমরা 30, প্লাস এইচ এর মান 30 কোথা থেকে পাইছি একটু উপরে দেখি, দেওয়া আছে এইচ সমান 30, আমরা এখানে লিখছি। আর এখন আর এর মান বসাবো 23.34, আমরা পেয়ে গেলাম। এখন এটার হিসাব করে আমরা বসানোর পালা। তাহলে আমাদের উত্তর বের হচ্ছে 7822.09 বর্গ সেন্টিমিটার। এটাই হবে আমাদের উত্তর। আর সরি, মাই মিস্টেক, এখানে একটা হয়েছে 7823.75 হবে উত্তর। এটা গুণ করলে 2 ইন্টু 3.1416 ইন্টু 23 ইন্টু 3.343, এখানে 343 হবে, ইন্টু 20 প্লাস 30 প্লাস 23.343 করলে হবে 53.343। এটা যদি আমরা এগুলোর সাথে গুণ করি তাহলে এটাই উত্তর হবে। এবার আমরা দেখব 17 নাম্বার। এখানে বলছে একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। ভালো করে দেখুন, এগুলো সেন্টিমিটারে আছে, এটা মিটারে আছে, তার মানে এটাকেও আমার সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। এখানে আরেকটা কথা বলছে, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে পাইপের লোহার ওজন যদি আমার বের করতে হয় তাহলে পাইপের লোহার আয়তন আগে বের করা ইম্পর্টেন্ট। যদি আমি পাইপের লোহার আয়তন বের করতে চাই কিভাবে করব? তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এখন যে পাইপের এটা হলো বাইরের ব্যাস, মানে পাইপের এটা পাইপ, ঠিক আছে, এটা পুরোটা একটা পাইপ। এই পাইপের বাইরের ব্যাস হলো 14 সেন্টিমিটার এবং এই ভিতরের ব্যাস হলো 12 সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমার ব্যাস দিয়ে তো কাজ হবে না, আমরা আয়তন বের করতে চাইলে ব্যাসার্ধ লাগবে, কারণ আমরা জানি পাইপের বা বেলনের ব্যাসার্ধের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর লাগবে, আর বের করতে হলে কি করতে হবে, যেটা ব্যাস আছে ব্যাসকে যদি আমি 2 দিয়ে ভাগ করি যেটা পাবো সেটাই হবে আমার ব্যাসার্ধ। আশা করি আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা। এখন আমার এটাও সেমভাবে করবো, 14কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 7 পাবো, 7 সেন্টিমিটারই হবে আমার ব্যাসার্ধ, সেটা হলো পাইপের বাইরের ব্যাসার্ধ। এখন এটা আছে মিটারে, আমি বলছিলাম আগেই এটাকে সেন্টিমিটারে নিব, তার জন্য 100 দিয়ে গুণ করে বাইরে মিটার না লিখে আর এখন সেন্টিমিটার লিখতে পারবো। যে মাত্র লিখছি এটা 500 সেন্টিমিটারে রূপান্তরিত হয়ে গেল। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হলো এই পাইপের বাইরের আয়তন থেকে পাইপের ভিতরের আয়তনটা বিয়োগ দেওয়া, যাতে করে আমরা খুব সহজেই পাইপের লোহার আয়তনটা বের করতে পারি। তাহলে পাইপের লোহার আয়তন সমান পাইপের বাইরের আয়তন, পাইপের বাইরের আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। এখানে আর ব্যবহারের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে বাইরের ব্যাসটা ইউজ করব, ব্যাসার্ধটা ইউজ করব। বাইরের ব্যাসার্ধটা হলো আর2 পাই আর স্কোয়ার এইচ, ওকে। তারপর সেমভাবে পাই আর 1 স্কোয়ার এইচ, এই 1টা হলো আর1 দিয়ে বোঝানো হচ্ছে পাইপের ভিতরের ব্যাসার্ধ এবং আর2 দিয়ে বোঝানো হচ্ছে পাইপের বাইরের ব্যাসার্ধ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে পাইপের বাইরের আয়তনের সূত্র থেকে পাইপের ভিতরের আয়তনটা বিয়োগ করে আমরা মানটা এখন বের করব। কিভাবে বের করি চলুন দেখা যাক। এখন আমরা এখানে দুইটার মধ্যে কি কি মিল আছে একটু দেখুন তো। পাই আর এইচ মিল আছে, তাহলে পাই আর এইচ বাইরে নিয়ে নেন, আর আর2 স্কোয়ার মাইনাস আর1 স্কোয়ার এটাকে ভিতরে রাখেন। এখন এই জায়গা থেকে আপনি পাই এর মান জানেন যে 3.1416 আর এইচ এর মান 500। এই দেখুন উচ্চতাকে এইচ দিয়ে বলা হয়, তাহলে উচ্চতা হলো 500, এইচ হলো আর পাই হলো 3.1416। এই জায়গায় দেখেন আর টুর মান কত আসছে 7কে স্কোয়ার করেন, মাইনাস আর 1 এর মান হলো আপনার 6, তাহলে 6 স্কোয়ার করে দেন। এই জায়গা থেকে আপনার যেটা মান বের হবে তাহলে আমরা মান পাবো 20420.4 ঘন সেন্টিমিটার, কারণ আয়তন আছে, তাহলে আমাদের সেটা ঘন দিয়ে প্রকাশ করতে হবে। এখন এই আয়তনটা যেটা পাইলাম এটা এখানে ইউজ করব। দেখো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হলো 7.2 গ্রাম, তাহলে আমরা লিখতে পারি আমরা খুব সহজ 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন সমান 7.2 গ্রাম। তাহলে আমরা পাইপের লোহার ওজন কত বের করছি 2.420.4 ঘন সেন্টিমিটার। পাইপের লোহার ওজন হবে 7.2 ইন্টু, কেন ইন্টু হচ্ছে কারণ 1 থেকে বেশি গেলে আমরা জানি গুণ হয়, এটা আমরা ক্লাস 4-5 অঙ্কে আমরা খুব সহজেই দেখছিলাম এটা। তাহলে এখান থেকে আমরা গুণ করে এই উত্তর বের করলেই হয়ে যাবে 147,026.88 গ্রাম। এটাকে আমরা কিলোগ্রামে নিব কিভাবে, 1000 দিয়ে ভাগ দিলে আমাদের কিলোগ্রামে চলে আসবে। তাহলে 147,026.88 এটাকে যদি আমরা কিলোগ্রামে ভাগ দিই, এটা এখন কিলোগ্রাম হয়ে গেছে, কিলোগ্রাম এখন লিখতে পারি।
তাহলে অবশেষে পেয়ে গেলাম 5 এর লোহার ওজনটা এটাই হবে 147.027 কিলো। এবার দেখবো আমরা 18 নম্বর। এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার। আয়তক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তক্ষেত্র আছে, মানে আয়তক্ষেত্রের বাইরে একটা বৃত্তক্ষেত্র আছে যেখানে আয়তক্ষেত্র দ্বারা অনাধিকৃত, মানে যে জায়গাগুলো আবৃত হয় নাই সেই অংশগুলোতে গাছ লাগানো হয়েছে বলছে। তাহলে উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো। ক নম্বরে এখানে দেখেন আমরা একটা আয়তক্ষেত্র আঁকছি যার দৈর্ঘ্য দিছে 12 মিটার এবং প্রস্থ দিছে 5 মিটার, এবং এটাকে পরিবেষ্টিত করে, মানে এই আয়তক্ষেত্রকে পরিবেষ্টিত করে মানে ঘিরে একটা কি আছে, বৃত্তক্ষেত্র আছে। এই বৃত্তক্ষেত্র নিয়ে একটা মানে আমাকে তথ্য নিয়ে কিছু একটা লিখতে বলছে। ধরি এবিসিডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিসি সমান এডি সমান 12 মিটার, এবি সমান ডিসি সমান 5 মিটার, মানে এবি সমান ডিসি সমান 5 মিটার। এবিসিডি আয়তকার ক্ষেত্রটিকে ঘিরে, এই আয়তকার ক্ষেত্রটিকে ঘিরে এবিসিডি বৃত্তাকার ক্ষেত্র আছে, আর আয়তকার ক্ষেত্রটি দ্বারা অনাবৃত অংশে গাছ লাগানো আছে। মানে এই এই যে খালি জায়গা, এই যে খালি জায়গা, এই যে খালি জায়গা, এই 4টি খালি জায়গা যে দেখাইলাম আপনাকে, এই 4টি জায়গায় গাছ লাগানো আছে বলছে। তাহলে এতটুকু আমার ক নাম্বার শেষ। খ নম্বরে জিজ্ঞেস করছে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো। বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস বলতে এটা বের করতে বলছে, মানে এই বি থেকে ডি পর্যন্তটাই বের করতে বলছে। দেখেন এই বিডিটা এই আয়তক্ষেত্রের মধ্যে কর্ণ, আবার একই সাথে এই বৃত্তের মধ্যে ব্যাস। দেখেন কেন্দ্রকে ছেদ করে বি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত গেছে, তার মানে একটা বৃত্তের ব্যাস হয়ে গেল। আবার আয়তক্ষেত্রের মধ্যে এক কর্ণার থেকে এক কর্ণার ছিল, তার মানে এটা একটা কর্ণ হয়ে গেল। এখন আপনার এই ব্যাসটা যদি বের করতে হয়, বৃত্তের ব্যাসটা, তাহলে বের করতে হলে আপনি যে কোনো একটা ত্রিভুজ নেন। ত্রিভুজটা নিলে আপনি পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে করতে পারবেন, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা করলেই আপনার বের হয়ে যাবে। তাহলে আপনি কোনটা নিচ্ছেন? আমি আপাতত বিসিডি ত্রিভুজ নিচ্ছি। বিসিডি ত্রিভুজ থেকে আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার লিখে দিব। তাহলে বিসিডিতে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে, তাহলে বিডি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার সিডি বা ডিসি স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি মানে বিসি স্কয়ার। তাহলে আমরা যার যার মান বসিয়ে মানটা বের করে নিই। ডিসির মান আমরা দেখছিলাম কত, 5কে বর্গ আকারে লিখে দেন, বর্গ আছে সে অন্য। আর বিসির মান কত দেখছি 12, তাহলে 12কে স্কয়ার আকারে লিখে দেন, এটাই হয়ে যাবে। আমার এখান পর্যন্ত বিডি স্কয়ার আকারেই আছে, আপনারা দেখতে পারেন না হয়তো বা, এখানে দেখাই। বিডি স্কয়ার আবার লিখে দিই আমরা। এখন বিডি স্কয়ার রাখবো না, আমরা স্কয়ারটা উঠাই দিয়ে এইদিকে রুট নিয়ে আসবো। এই 5 স্কয়ার লিখে দেন, 5 স্কয়ার করলে 25, ডাইরেক্ট বসে দেন। তারপরে 12কে স্কয়ার করলে আপনি পাবেন 144। এই জায়গাটা থেকে আমরা এখানেই সমাধান করি, এটা পাবেন 169, আর 169কে রুট করলে আপনি পাবেন 13। তাহলে আমরা বিডি সমান পেয়ে যাচ্ছি 12। তাহলে লিখে দিতে পারলাম বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস 13 মিটার। তাহলে বের হয়ে গেল। গ নাম্বারে কি বলছে দেখি, প্রতি বর্গমিটার গাছ লাগাতে 50 টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো। এখন 50 টাকা প্রতি বর্গমিটারে লাগবে বলতেছে গাছ লাগাইতে, তাহলে মোট খরচ বের করতে হবে। মানে আমাদের বুঝাচ্ছে এই যে খালি জায়গাগুলো আছে, এই 4টা খালি জায়গা বৃত্তকে ঘিরে, বৃত্তের ভিতরে আয়তাকৃতিগুলো ছেড়ে আমরা যে খালি জায়গাগুলো আছে সেখানের প্রতিটি বর্গমিটারে, মানে প্রতি বর্গমিটারে আমার 50 টাকা করে খরচ হলে মানে সব ক্ষেত্রে, মানে পুরো এই খালি অংশটার মধ্যে কত টাকা খরচ হবে। তাহলে তার আগে তো আমার এই খালি অংশগুলো কতটুক অংশ জুড়ে আছে বা তার পরিমাপ কত সেটা তো আমি জানি না। তার মানে এটার ক্ষেত্রফলগুলো আমার নির্ণয় করতে হবে, এই খালি অংশগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো বৃত্তের ক্ষেত্রফল থেকে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বাদ দিই, এই খালি অংশগুলোর ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তখনই আমরা সহজে বের করে ফেলতে পারবো। তাহলে খতে পেয়েছিলাম বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস 13 মিটার। এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নেব, কারণ বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল জানি আমরা কি, পাই আর স্কয়ার। তা পাই মানে পাই আর স্কয়ার, আর মানে কি, আর মানে ব্যাসার্ধকে বোঝায়। তাহলে আমি আর দিয়ে দিলাম 13/2। ব্যাস যেটা পাইছি তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব 6.5 মিটার। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল পায়ের স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে আমরা শেষ করব। তাহলে পায়ের মান বসাই দিব আমরা। আচ্ছা, পায়ের মানটা বসাই দিই 3.1416 ইন্টু আর স্কয়ার বসাই দিতে পারতেছি। আর আর এর মান জানি আমরা 6.5। এই 6.5কে আমরা বর্গ করে দিব, এতে করে শেষ হইলো। আর এখন এটা 6.5কে বর্গ করে 3.1416 এর সাথে গুণ করলে, তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা পাবো 132.7326 বর্গ মিটার আমরা উত্তর পাবো।
তাহলে এটা বের করে ফেলছি। এখন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে। তার আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমরা সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত প্রস্থ কত আমরা আগে জেনে নিই। দৈর্ঘ্য পাইছিলাম আমরা 12 মিটার এবং প্রস্থ পাইছিলাম 5 মিটার। দেখুন এখানে লিখে রাখছি দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার। তাহলে এটা অ্যাপ্লাই করেই কাজ শেষ করি। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ না লিখে ডাইরেক্ট আমরা মান বসিয়ে আমরা কাজ শেষ করে ফেলবো। এখান থেকে আমরা বর্গমিটার লিখতে পারতেছি। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 12, প্রস্থ 5, 5 12 কত হয় 60 বর্গমিটার আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমাদের বের করতে হবে যে ওই অনাধিকৃত অংশের ক্ষেত্রফল। তাহলে আমি আগেই বলছি অনাধিকৃত অংশের ক্ষেত্রফলটা যদি আমি বের করতে চাই, বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বাদ দিলেই আমাদের কি বের হয়ে যাবে, অনাধিকৃত অংশের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল হলো 132.7326, তার থেকে আমরা 60টা বাদ দিয়ে দিব, তাহলে পেয়ে যাব কত দেখা যাক। তাহলে আমরা পাচ্ছি 72.7326 বর্গ মিটার। এটাই হলো আমাদের অনাধিকৃত অংশের ক্ষেত্রফল। এখনই বের হয়ে যাবে আমাদের গাছ লাগাতে কত খরচ হবে সেটা। এখন প্রতি বর্গ মিটারে গাছ লাগাতে লাগে 50 টাকা। তাহলে আমাদের যত বর্গ মিটার আছে সেটাই বের করব। তাহলে এখান থেকে আমরা লিখলাম প্রতি মানে কি এক বর্গ মিটার গাছ লাগাতে খরচ হয় 50 টাকা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, আচ্ছা এখানে 1 লিখি, নাহলে আপনারা আবার বুঝতে সমস্যা হবে কারণ সবগুলো ইংলিশ। আবার এটা হলো 72.7326 বর্গমিটার গাছ লাগাতে খরচ হয়। তাহলে এক থেকে বেশি আসলে আমরা কি করি, গুণ করি। তাহলে 50 গুণ 72.7326 গুণ করে দিব। তাহলে এখানে বেদ যা হবে তা হবে আমাদের 3633.63 টাকা। এতটুকু টাকাই আমার প্রয়োজন হবে পুরো অনাধিকৃত অংশের ক্ষেত্র গাছ লাগাই। এখন দেখব 19 নাম্বার। এখানে কি বলা হয়েছে, চিত্রটি বর্গক্ষেত্র ও বৃত্তকলায় বিভক্ত। এই চিত্রটা নিচে বর্গক্ষেত্র, উপরে বৃত্তকলায় বিভক্ত বলছে। এখানে বলতেছে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো। আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি, √2 × a, আর পরিসীমার সূত্র জানি 4a। এখন এখানে এ বলতে কি বোঝাচ্ছে, এ মানে বর্গের বাহুর দৈর্ঘ্য। এখন বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত আছে দেখি তো আমরা, এতটুক থেকে এতটুক পর্যন্ত দিয়ে দিছে 12। তাহলে 12 একক দিয়ে আমরা মানটা বের করে ফেলি। তাহলে দেওয়া আছে এ সমান 12 একক, কর্ণের দৈর্ঘ্য সমান √2 × a, পরিসীমা সমান 4a। এখন সূত্রের মধ্যে মানটা বসিয়ে কাজ শেষ করব। √2 × এর মান কত 12 বসাই দিলাম। তাহলে 12 √2 দিলে আমাদের মান বেরিয়ে আসবে। এখানে দেখুন 4 × এর মান কত 12। তাহলে 4 12 আমরা জানি 48 একক লিখে দিতে পারতেছি। তাহলে আমরা 12 √2 সমান কত দেখি। তাহলে আমরা পাচ্ছি 16.97 একক। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম, পরিসীমাও পেয়ে গেলাম। এবার খ নাম্বার দেখা যাক। খ নম্বরে বলছে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে কয়টা ক্ষেত্র আছে, একটা হলো বর্গক্ষেত্র আছে আর একটা হলো বৃত্তকলা আছে। এই দুইটার ক্ষেত্রফল বের করে যোগ করে দিলেই আমাদের সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আর এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো a স্কয়ার, যেহেতু বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো a স্কয়ার। আর বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হলো আপনার পায়ের স্কয়ার থিটা পাই আর স্কয়ার থিটা বাই 360 ডিগ্রি। এটা দিয়ে আমরা বের করতে পারবো। একটু ভালো করে দেখেন, এখানে বর্গক্ষেত্রের মধ্যে এক বাহুর দৈর্ঘ্য আমরা a সমান 12 পাইছিলাম ক নং হতে। আর এটা যদি দেখেন, এটা যদি আপনার বৃত্তের কেন্দ্র হয়, তাহলে আপনি যদি এখানে কম্পাস বসিয়ে পেন্সিল দিয়ে ঘুরিয়ে আঁকেন, তাহলে এটা একটা বৃত্ত হবে না? অবশ্য হবে। তাহলে যদি বৃত্ত হয়, তাহলে এটা বৃত্তের একটি ক্ষুদ্রতম অংশ, বৃত্তকলা। এখন আপনি কম্পাস বসিয়ে যতটুক থেকে ঘুরানো শুরু করবেন, সেটাই আপনার কি হবে, ব্যাসার্ধ হবে। এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধর মান কত আছে 12। তাহলে আপনি a সমানও 12 লিখবেন, আর সমানও 12 লিখবেন, তাহলে গিয়ে আপনার কাজ অনেকটা এগিয়ে যাবে। আর একটা জিনিস দেখেন, থিটা সমান 30 ডিগ্রি, আপনার কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে চিত্র হতে পাই a সমান 12 একক, আবার আর সমানও 12 একক। আমি বুঝাই দিছিলাম বর্গের জন্য এক বাহুর দৈর্ঘ্য 12, আবার বৃত্তকলার জন্য এটা একটা ব্যাসার্ধ, তাহলে এটাও 12 একক। আবার আরেকটা জিনিস দেখছিলাম, থিটা মানে কোণ কত ছিল 30 ডিগ্রি। এখন জাস্ট আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব সূত্র ইউজ করে, আর বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র ইউজ করে করব। এখানে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এখানে একক কেন লিখছি। একক লেখার কারণ হলো
কারণ ওখানে আপনাকে 12 দিয়ে দিছে, কোনো ধরনের মিটার সেন্টিমিটার এগুলো কিছু দিয়ে দেয় নাই, যখন আমার একক লিখে রাখতে হবে। আশা করি আপনারা ক্লিয়ার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ স্কয়ার বর্গ একক, তাহলে এর মান বসিয়ে আপনার মানটা বের করে ফেলেন। এর মান হলো 12, এই যে দেখুন 12 স্কয়ার বর্গ একক। এখন 12কে স্কয়ার করলে আপনি পাবেন 144, তাহলে 144 বর্গ একক পেয়ে গেলাম। এবার বৃত্তকলার ক্ষেত্রফল, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল সমান আমরা জানি পায়ের স্কয়ার থিটা বাই 360 ডিগ্রি। তাহলে যার যার মান বসিয়ে দিই আমরা টান দিয়ে। পায়ের মান আমরা জানি 3.1416 ইন্টু আর এর মান কত পাইছিলাম আমরা, আর এর মান উপর একটু করে দেখলে বুঝতে পারবো, আর এর মান হলো 12। তাহলে আর এর মান 12 বসিয়ে দিয়ে কাজ শেষ করি। 12 স্কয়ার, আর থিটার মান উপরে লিখছিলাম 30 ডিগ্রি, তাহলে নিচে 360 ডিগ্রি লিখে দিই। এখন এটাকে সমাধান করে ফেলি খুব সহজে। 3.1416 12কে স্কয়ার করলে আপনি পাবেন 144 গুণ 30 লিখে দিলেন, 360 লিখে দিলেন। এইটাকে গুণ করে 360 দিয়ে ভাগ দেন, উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমাদের উত্তর বেরোচ্ছে 37.6992 বর্গ একক। যেহেতু মিটার সেন্টিমিটার কিছু দেওয়া নাই, তাহলে আমার একক শব্দটাই লিখতে হচ্ছে। এবার সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার টাইম। সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল আমি বলছিলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তকলার ক্ষেত্রফল যোগ করে দিলেই হয়ে যাবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 এবং বৃত্তকলার ক্ষেত্রফল আপনি দেখতেছেন 37.6992, তাহলে 144 প্লাস 37.6992 বর্গ একক হবে আমাদের কি সম্পূর্ণ বৃত্তকলার সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে করে ফেলা যাক। তাহলে পেয়ে গেলাম 181.6992 বর্গ একক। তাহলে এতটুকুই আমাদের খ নাম্বার শেষ হলো। এবার গ নাম্বার দেখা যাক। গ নাম্বারে কি বলছে দেখি আমরা। এখানে গ নাম্বারে বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত 12, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য 12, এই 12 এককের কোনো সুষম ষড়ভুজ আঁকলে, তাহলে মানে আমার সুষম ষড়ভুজ মানে যার 6টা বাহু থাকে, তাহলে যে ত্রিভুজের মানে যে ভুজের মধ্যে 6টা বাহু থাকবে, এই 6টা বাহুর প্রত্যেকটাই বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান হবে, এরকম একটা আঁকবো। আর এর বাইরে বৃত্তের অন্তর্লিখিত, এর বাইরে একটা বৃত্ত আঁকবো। বৃত্তের অন্তর্লিখিত হলে বৃত্তের অনাধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি বোঝানোর চেষ্টা করি একটু। ধরুন এটা একটা সুষম ষড়ভুজ, ঠিক আছে, এটা একটা সুষম ষড়ভুজ FGHIJK, এটা একটা সুষম ষড়ভুজ, তার বাইরে একটা বৃত্ত আছে। আর সুষম ষড়ভুজের প্রত্যেকটা বাহু এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, মানে এরকম প্রত্যেকটা 6টা বাহু আমার কি 12 এককে, আর পুরো বৃত্তটা দিয়ে দেওয়া আছে এর বাইরে। এখন আমাকে বলছে যে এর অনাধিকৃত মানে এই খালি অংশ, এই খালি অংশ, এই খালি অংশ, এই খালি অংশ, তারপরে এখানে এখানে এই খালি অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে হলে আমি এর আগের অঙ্কে মেবি বা এর আগের অঙ্কে বুঝেছিলাম বইটায় যে বৃত্তের ক্ষেত্রফল থেকে এই ভিতরের ষড়ভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করলেই আমরা এই খালি অংশের ক্ষেত্রফলগুলো পেয়ে যাব। তাহলে করে ফেলা যাক। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল আমরা জানি n²/4 cot 180 ডিগ্রি বাই n। তাহলে n²/4 cot 180 ডিগ্রি বাই n। তাহলে এটাকে আমরা এখন সমাধান করি। n মানে কি কয়টা বাহু আছে সেটা বুঝাইছে, তার মানে 6টা বাহু আছে, 6 লিখি। এবং এর মান কত বলছিলাম, এর মান 12 বলছিলাম, প্রত্যেকটা বাহুর মানই 12 করে, তাহলে 12-এর উপর স্কয়ার আছে লিখলাম, বাই 4 আছে 4 লিখলাম, cot 180 ডিগ্রি বাই n। n এর মান কত, n এর মান আমি 6, মানে 6টা বাহু আছে, এটাই বোঝানো হয়েছে। তাহলে এটার মান বের করে ফেলা যায় খুব সহজে। তাহলে এটা যদি এখন সমাধান করি, 6 ইন্টু 12কে স্কোয়ার করলে 144/4 cot 180কে 6 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 30 ডিগ্রি। cot 30 ডিগ্রির মান আমরা জানি √3 হয় বাই 4 ইন্টু cot তো লিখতে হচ্ছে না, ইন্টু √3। এটা যদি আমরা সম্পন্ন করি তাহলে 216 পাবো, এইদিকে পাবো √3। তাহলে এটা সম্পন্ন করলে 216 আর এটা করলে √3 পাবো। তাহলে আমরা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমাদের কাজ বৃত্তের ক্ষেত্রফল বের করা। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা পাই আর স্কয়ার। আর মানে কি ব্যাসার্ধকে বোঝায়। এখন দেখুন এখান থেকে যদি আমি এতটুকু ব্যাসার্ধ জানতে চাই তাহলে কিভাবে জানবো? আমি তো জানি যে এগুলোর মান 12, তাই না? এগুলোর মান জানি 12, কিন্তু এটার মান কি আমি জানি না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এটা একভাবে বের করা যায়। এটা হলো আপনার যদি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, মানে অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে এবং তাদের সন্নিহিত বাহু দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রফলের সূত্রটা কি, হাফ ইন্টু সন্নিহিত বাহু গুণ তাদের সাইন কোণ ডিগ্রি, মানে অন্তর্ভুক্ত কোণের সাইন ডিগ্রি।
এটা যদি করি তাহলে ক্ষেত্রফল বের হয় সমান দিয়ে আমি যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের করছি তাকে 6 দিয়ে ভাগ করলে আমরা খুব সহজে পাবো। তাহলে আমি লিখতে পারি হাফ ইন্টু এফও জিও ইন্টু সাইন এফও জি। কেন? আমরা এটা সূত্র অনুসারে জানি যে সন্নিহিত বাহুর গুণ অন্তর্ভুক্ত কোণের সাইন কোণ ইন্টু হাফ, এভাবে বলতেছিলাম হাফ ইন্টু এই সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল ইন্টু অন্তর্ভুক্ত কোণের সাইন অ্যাঙ্গেল। এখন আপনি দেখেন এটা হলো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল না, তাহলে এটা এখানে কেন লিখবো? এখানে লিখছি এখন এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ দিই তাহলে একটা ভুজের ক্ষেত্রফল আমি পেয়ে যাব, মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি পেয়ে যাব। সুষম ষড়ভুজের ক্ষেত্রফলকে 6 দিয়ে ভাগ করলে আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এটাও একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আর এটাও একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে গেছে। তাহলে এই দুইটাকে কনভার্ট করলে আমরা এটা পাবো, সেজন্যই আমাদের এই কাজটা করা, যে কোনো একটা ব্যাসার্ধ বের করাই আমাদের মূল কাজ। এখন হাফ ইন্টু এফও লিখতে পারি কিভাবে? আমরা জানি যে সুষম ষড়ভুজের এই প্রত্যেকটা বাহু কি হয়, ভিতরের প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়। তো সমান হওয়ার কারণে আমি এফও সমান জিও বা জিও সমান এফও লিখে দিতে পারি। তাইলে এফও সমান জিও, যেহেতু জিওর বদলে আমি এফও লিখে দিতে পারছি। আর আপনি চাইলে পরও এই জিওকে সেম রেখে এফওর জায়গায় জিও লিখে দিতে পারেন। বুঝতে পারছেন? আপনি যেভাবে চান সেভাবে করতে পারেন। এখন সাইন এখানে কত লিখবেন? এখানে হলো 360 ডিগ্রি বাই 6 লিখবেন। কেন আমি বলতেছি এখনই। আমরা জানি কেন্দ্রে 360 ডিগ্রি থাকে, যে কোনো বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি থাকে। এখন এই কেন্দ্রটা কয়টা ভাগে বিভক্ত? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 6টা সমান ভাগে যখন বিভক্ত হয়েছে 360কে 6 দিয়ে যখন ভাগ করব তাহলে আমাদের মেইন কোণটা বের হয়ে আসবে। আর এই 216√3 ভাগ 6কে, আচ্ছা এটা এখানে সমাধান করে ফেলা যেত, আচ্ছা থাক। এখন এই জায়গা থেকে দেখেন হাফ ইন্টু এফও করলে এফও স্কোয়ার হয়ে যাচ্ছে ইন্টু সাইন 360কে 6 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 60 ডিগ্রি সমান 216√3 ভাগ 6 থাকুক। এইটা দেখেন এখন এখানের মধ্যে যদি আপনি দেখেন এটা 1/2 টিক পাচ্ছেন। এফও স্কোয়ার ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত? আমরা জানি √3/2। সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। তাহলে 216√3 6। এখন দেখেন আমি একটা শর্টকাটে কাটাকাটি করব যাতে বেশি দূর যাইতে না হয়। এই √3 কেটে গেছে, সমান 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 চিহ্নের ওই পাশে আছে বলে, যেহেতু গুণাকারে আছে। এখন একটু দেখেন 2 দিয়ে আপনি 6কে কাটলে এখানে 3 পাবেন। এখন একটা কাজ করবেন, এই এফও স্কোয়ারকে আপনি রেখে দেন, আর আছে আপনার এদিকে শুধু নিচে 2, তাই না? নিচে 2টা ওইদিকে গেলে উপরে হয়ে যাবে, তাহলে ইন্টু 2 হয়ে গেল আর নিচে 3 হয়ে গেল। এখন এখান থেকে মান বের করে ফেলতে পারবেন। এখান থেকে যদি আপনি এফও স্কোয়ারের মান বের করেন তাহলে আপনি পাবেন 144। কিন্তু আপনার তো এফও স্কোয়ার বের করার উদ্দেশ্য না, এফও বের করার উদ্দেশ্য। এফওটা হলো একটা ব্যাসার্ধ, তাহলে স্কোয়ারটা উঠে দিচ্ছেন যখন এদিকে কি এসে গেছে √ওভার। এই √ওভারকে সমাধান করলেন আর 12 একক এসে গেল। তাহলে এখন আপনার ব্যাসার্ধ চলে আসছে, দেখেন এফওটা এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এফও যখন চলে আসছে আপনি খুব সহজে এখন ক্ষেত্রফল বের করে ফেলুন। তাহলে আমরা জানি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সমান পায়ের স্কয়ার বর্গ একক। তাই পায়ের মান কত? 3.1416। এটা হলো সর্বজনীন মান। আর এর মান কত পাইছিলেন আপনি? আর মানে এফওর মান হলো 12কে আপনি স্কোয়ার করলে মান পেয়ে যাবেন। বর্গ একক লিখে দেন। তাহলে এটাকে করলে এখন কি পাচ্ছেন? 452.3904 বর্গ একক। তাই ডট ডট দিয়ে রাখলাম। তাহলে এতটুক থেকে আমাদের করতে হবে যে, আমি আগেই বলছিলাম অনাধিকৃত অংশের ক্ষেত্রফল যদি বের করতে চাই বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে সুষম ষড়ভুজের ক্ষেত্রফলটা বাদ দিলেই হবে। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 216√3 এবং বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়েছে 452.3904। এটা থেকে আমরা বাদ দিব ষড়ভুজের ক্ষেত্রফলটা, তাহলে হয়ে যাবে আমাদের কত বেরোচ্ছে আমরা এখন দেখব বর্গ একক। এটা লিখে দেওয়া যাক। তাহলে এটা বিয়োগ করে আমরা লিখে ফেলে আছি। তাহলে পাচ্ছি 78.27 বর্গ একক। তাহলে অনাধিকৃত অংশের ক্ষেত্রফল আমরা খুব সহজেই পেয়ে গেলাম। আমরা এবার দেখব 20 নাম্বার। এখানে বলছে একটি সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এবং একটি আয়তক্ষেত্র বিসিইএফ, উভয়ের ভূমি বিসি, মানে সামান্তরিকের ভূমিও বিসি, আয়তক্ষেত্রের ভূমিও বিসি, একই উচ্চতায় বিবেচনা করে সামান্তরিক ও আয়তক্ষেত্রটি চিত্র আঁকো। তার মানে একই
উচ্চতা বিবেচনা করে, মানে একই উচ্চতা দেখাইতে হবে এবং সামান্তরিক আয়তক্ষেত্র দেখাইতে হবে। এখন দেখেন বিসি হলো তাদের উভয়ের সেম বাহু, ঠিক তেমনটাই যেমনটা বলছে তেমনটাই করলাম। বিসি সমান বাহু রেখে মানে সামান্তরিক এবং আয়তক্ষেত্র। এখন বলবেন এখানে আয়তক্ষেত্র কোথায়, সামান্তরিক কোথায়? ভালো করে থাকলে আমরা বুঝতে পারবো এই জায়গায় যে এটা হলো আমাদের আয়তক্ষেত্র, এই যে বি সি ই এফ, এটা হলো আয়তক্ষেত্র, এবং এ বি সি ডি এটা হলো একটা সামান্তরিক ক্ষেত্র। এটা সামান্তরিক আর এটা হলো আয়তক্ষেত্র। তাহলে একই ভূমি রেখে আঁকছি এবং একই উচ্চতা। দেখেন সিই এবং বিএফ দুজনেরই একই উচ্চতা। আপনি যদি চিন্তা করেন সামান্তরিকের উচ্চতা কখনো এই এলোমেলো ভূমিটা মানে হেলানো ভূমিটা হয় না, মানে হেলানো উচ্চতাটা হয় না, সবসময় লম্বটা লাগে, লম্বি যেটা থাকবে সেটাই আপনার উচ্চতা। তাহলে এই দুইটাই উচ্চতা, তার মানে আমি লিখলাম এখানে একই উচ্চতা বিএফ সমান সি। এবার কি বললো দেখা যাক খ নম্বরে। এখানে বলছে দেখাও যে এবিসিডি ক্ষেত্রটির পরিসীমা, এবিসিডি ক্ষেত্রটা কি সামান্তরিকের ক্ষেত্রের পরিসীমা, বিসিইএফ ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বড়। বৃহত্তর মানে কি বড়, তার মানে আমাকে বোঝাচ্ছে যে সামান্তরিকের পরিসীমার থেকে আয়তক্ষেত্রের পরিসীমা বড়, আর এটাই আমাকে দেখাইতে বলতেছে বা প্রমাণ করতে বলতেছে। তাহলে আমি এখানে একটু করে রাখছি। ধরি এবিসিডি সামান্তরিক ক্ষেত্র ও বিসিএফ আয়তক্ষেত্রের উভয়ের ভূমি বিসি, প্রমাণ করতে হবে যে এবিসি এর পরিসীমা থেকে অপেক্ষা এবিসি এর পরিসীমা বিসি এর পরিসীমা অপেক্ষা বৃহত্তর। এখন আমার প্রমাণ করতে যেহেতু বলছে এবিসি ডি সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা করব, আমরা পরিসীমার সূত্র জানি সামান্তরিক এবং আয়তক্ষেত্রের 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। যদি সামান্তরিকের দিকে আমি লক্ষ্য রাখি তাহলে দেখব এটা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হবে বিসি এবং প্রস্থ হবে সিডি বা আপনার এবি বা সিডি, এই দুইটা হবে প্রস্থ, আর বিসি এবং এডি হবে কি দৈর্ঘ্য। তাহলে আপনি যে কোনো একটা দৈর্ঘ্য নেন, যে কোনো একটা প্রস্থ নেন, যোগ করে তা দিয়ে গুণ করলেই হয়ে যাবে। সেটাই আমি এখানে করছি। সামান্তরিক ক্ষেত্রে পরিসীমা 2 × বিসি প্লাস সিডি। এবার আমরা দেখব বিসিএফ আয়তক্ষেত্রে পরিসীমা 2 × বিসি প্লাস সিই। আমরা আয়তক্ষেত্রের পরিসীমা সমানও জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 দিয়ে গুণ করে দৈর্ঘ্য হলো বিসি এবং প্রস্থ হলো কি সি বা বিএফ, যে কোনো একটা লিখলে হলো। আমি যেহেতু কমন রেখে লিখবো, প্রমাণ করতে হবে, আমাদের একটা বিষয় টপিক্সে মাথায় রাখতে হবে যাতে মিল করে কাজগুলো সম্পন্ন করতে পারি। দেখুন এবার লিখছি দুটোরই পরিসীমা কম বেশি নির্ভর করবে সিডি আর সি এর উপর। দেখুন বিসি সেম আছে, শুধু সিডি আর সিই পরিবর্তন আছে, সে দুইটার উপরে আমার নির্ভর করবে। তাহলে সিই দেখেন এডি এর উপর লম্ব হওয়ায় সিইডি একটি সমকোণী ত্রিভুজ। ভালো করে থাকলে বুঝতে পারবেন এই সিই জিনিসটা এই এডি এর উপর কি হয়ে গেছে, লম্ব হয়ে গেছে। এই এডি একটা যদি ভূমি হয় তাহলে সিইটা কি হবে, লম্ব। আমি দাঁড়ান একটু ঘুরাই দেখাই। এবার দেখেন এডি থেকে এই যে ডি, এডির উপরে এই সিইটা লম্ব হওয়ায় এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। যে মাত্র আমার সমকোণী ত্রিভুজ হইল, আমরা জানি সমকোণের বৃহত্তম বাহু হয় অতিভুজ, আর অতিভুজ যখন বৃহত্তম বাহু হয় তার মানে আমার অতিভুজ কি আছে সিডি, তাহলে সিডি হলো বৃহত্তম বাহু, সিই হলো ছোট। আর আমি এটাই এখানে লেখার চেষ্টা করছি, সিই এডি এর উপর লম্ব হওয়ায় সিডি একটি সমকোণী ত্রিভুজ, আর সিডি সমকোণী ত্রিভুজটির অতিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজই এর বৃহত্তম বাহু, তাই সিডি বড় সিই ছোট। তাই আমি বুঝে নিলাম সিডি যেহেতু বড়, সিডির সাথে সংযুক্ত যে পরিসীমা আছে সেটাই বড়, আর সিই সংযুক্ত যে পরিসীমা আছে সেটা ছোট। তাইলে প্রমাণ করা হয়ে গেল। এখানে কি বলছে দেখি গ নাম্বার। এবার আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3। দেখেন অনুপাত থাকলে আমাদের একটা সাধারণ রাশি ধরে নিতে হবে, আর সেটাই সাধারণ রাশিটা দুইজনের সাথে গুণ করে আমাদের কাজগুলো সম্পন্ন করতে হবে। আর এখানে বলতেছে ক্ষেত্রটির পরিসীমা 48 মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা যখন দিছে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করে এই পরিসীমার সাথে আমরা তাল মিলিয়ে কাজ করব আর সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে ধরি সাধারণ রাশি এক্স দিছি, এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ লিখে নিই। যেমনটা বলছি ঠিক তেমনটাই করলাম। বলছিলাম সাধারণ রাশিটা দুইজনের সাথেই গুণ করব। ও প্রথমটা দৈর্ঘ্যের অনুপাত ছিল 5 আর দ্বিতীয়টা প্রস্থের অনুপাত ছিল। এই প্রস্থের অনুপাতটা বসাই দিছি, শুধু এক্সট্রা গুণ করছি। এবার আমাদের কাজ হলো, আমাদের বলে দিছে যে আয়তক্ষেত্রটির পরিসীমা 48 মিটার হলে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্য কত আছে প্রস্থ কত আছে তা যোগ দিয়ে লিখে দেন, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর ওইদিকে আমাদের দিয়ে দিছিল কত 48। ওকে, তাহলে আমাদের 48 মিটার দিয়ে দিছিল, তাই এখানেও আমরা মিটার লিখবো, কারণ আমাদের বের হওয়ার পর সবগুলো মিটার হবে। এখন এখান থেকে 2টা কি আকারে আছে, গুণ আকারে, এদিকে গেলে কি হয়ে যাবে ভাগ আকার ধারণ করবে। তাহলে ভাগে দিয়ে দিলাম, আর 5 আর 3 যোগ করলে কি হয় 8x। এখন x কে রাখবো, 8 কে কি করব
8কে আমরা এই পাশে ভাগ আকারে পাঠাই দেব, যেহেতু গুণ আকারে আছে। তাহলে 8 × 2 48। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, আপনি 8 দুগুণে 16 হবে, 16কে যদি 48 দিয়ে কাটেন তাহলে পাবেন 3। তাহলে 1 সমান আপনি পেয়ে গেলেন 3। এখান থেকে আমরা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য লিখে দিতে পারি। 5x আসছিল না, তাহলে 5 এর সাথে x গুণ আকারে ছিল, তাই এখন x এর বদলে আমরা লিখবো x এর মানটা। তাহলে 3 × 5 হয় 15 মিটার হয়ে যাবে। এখন আয়তক্ষেত্রের প্রস্থটা আমরা লিখে দিতে পারতেছি। প্রস্থ ছিল 3x, তাহলে 3 এর সাথে x গুণ আকারে ছিল, x এর ভ্যালু হলো 3। আমরা 3 এর সাথে x এর ভ্যালুটা গুণ দিয়ে দিলাম, তাহলে 3 × 3 = 9 মিটার। এখন আমরা দেখবো ভালো করে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কে। দৈর্ঘ্য হলো বিসি আর প্রস্থ হলো সিই। আপনি ভালো করে দেখতে পাচ্ছেন, দৈর্ঘ্য হলো বিসি, প্রস্থ হলো সিই। যেহেতু দৈর্ঘ্য বিসি দেখছি সমান বিসি লিখে রাখি, আর প্রস্থ সিই দেখছিলাম সিই লিখে রাখলাম, তাহলে এখন আপনাদের বুঝতে অসুবিধা হবে। এখন আমরা শেষ অবধি চলে আসছি, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আর আমরা সমান্তরিকের ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য বিসি দেওয়া আছে আর আপনি উচ্চতা দেখতে পাচ্ছেন সিই। আপনি সামান্তরিকের দিকে লক্ষ্য রাখুন। আমি বলছি আগেই যে সামান্তরিকের হেলানো অংশটা কখনো উচ্চতা হবে না, লম্বালম্বি যে অংশটা থাকবে সেটাই হবে আপনার উচ্চতা। তাহলে দৈর্ঘ্য বিসি, উচ্চতা হলো সিই। তাহলে বিসি আর সি এর মান আমরা পেয়ে গেছিলাম। সেই বিসি আর সি এর ভ্যালুকে আমরা ইউজ করে সামান্তরিকের ক্ষেত্রফল তৈরি করে ফেলবো। এখন আপনি বিসির মান কত পাইছেন? সামান্তরিক ক্ষেত্রফল সমান বিসি ইন্টু সিই। বিসির ভ্যালু পাইছেন আপনি 15, আর সিইর ভ্যালু পাইছেন কত? 9। তাহলে এটা গুণ করে দেন, আপনি বাইরে বর্গমিটার লিখে দিবেন, কারণ এখন বর্গমিটার লিখতে হবে। এখানে 9 15 হয় আপনার 135 বর্গমিটারই হলো আপনার গন্তব্য উত্তর। দেখি এখানে কি লেখছে 21 নম্বর। এবার একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থই জানা নাই এখনো, তাহলে আমি দৈর্ঘ্য কিভাবে বের করবো? আগে প্রস্থ আমার ধরে নিতে হবে, তারপরে দৈর্ঘ্য তার 3 গুণ দিব, এবং ক্ষেত্রফল দিয়ে দিছে 1200 বর্গমিটার। এখন এখানে কি বলছে দেখি, ক এক চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। এক চলকের মাধ্যমে, তাহলে এক্স আমি প্রস্থকে ধরে নিব, এবং দৈর্ঘ্য প্রস্থের যেহেতু 3 গুণ বলছে, এক্স এর সাথে 3 গুণ করে দিব। তাহলে লেখা যাক ধরি আয়তক্ষেত্রের আপনার কি যেন প্রস্থ এক্স। তাহলে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার এবং দৈর্ঘ্য আপনার বলছিল প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থের সাথে 3 গুণ করলাম, আমরা পাচ্ছি 3x মিটার। আশা করি আপনারা বুঝতে পারছেন, এক্স এর সাথে 3 গুণ করলে 3x। আমরা এখন আয়তক্ষেত্রের পরিসীমা বের করব। আমাদের বলেই দিয়েছিল এক চলকের সাহায্যে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমার সূত্র অনুসারে জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আছে আপনার 3x যোগ প্রস্থ হলো আপনার x। তাহলে 3x আর x এ কত হয়? 4x হয়ে যায়। তাহলে 2 × 4x লিখবো আমরা, আর এখানে লিখবো 4 এর সাথে 2 গুণ করলে 8, এক্সটা বসাই দিলাম, তাহলে 8x মিটার। আশা করি বুঝতে পারছেন, 2 এর সাথে 4 গুণ করলে 8 আর এক্সটা বসাই দেওয়া হলো। খ নম্বরে বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলছে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আর এখানে আরেকটা ভ্যালু দিচ্ছে ক্ষেত্রফল। এটা হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে লাগানো, তার মানে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিছে। আর আমাদের ধরে নেওয়া ক্ষেত্রফলের উপর ভিত্তি, মানে দৈর্ঘ্য প্রস্থের উপর ভিত্তি করে আমরা ক্ষেত্রফল বের করব, আর এই ক্ষেত্রফলের সাথে তুলনা করে আমরা একটা মান বের করে আসব। দেখেন ক হতে পাইছি আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার, দৈর্ঘ্য 3x মিটার। ঠিক আছে, সেখান থেকে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হলো 3x, তার সাথে প্রস্থ x, গুণ করলে বর্গমিটার দেওয়া লাগবে আমাদের, যেহেতু মিটারে আছে। ক্ষেত্রফল বের করতেছি 3x × x বর্গমিটার। 3 লিখবো, x এর সাথে x গুণ করলে আপনার হয়ে যায় x² বর্গমিটার। তাহলে 3x² বর্গমিটার পাইলাম। ধরি এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিছিল, এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিচ্ছে 1200 বর্গমিটার, আর আমরা ধরে নিছিলাম মান অনুসারে আমাদের ক্ষেত্রফল বেরিয়েছে 3x²। এখন এই দুইটা ভ্যালুকে আমরা তুলনা করে x এর ভ্যালুটা বের করে নিব, তাহলে কি আমাদের কাজ সহজ হবে। তাহলে 3x² আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর আমাদের প্রশ্নে দেওয়া ক্ষেত্রফল হলো 1200 বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নিব। দেখেন x² রাখলাম, 3টা গুণ আকারে ছিল, এদিকে আসলে ভাগ আকার ধারণ করছে, তাহলে আপনি পাচ্ছেন 400। এখন আপনি x এর ভ্যালু বের করতে চান, x এর ভ্যালু যখন বের করতে চান স্কয়ার রুটে দিচ্ছেন, মানে এদিকে রুট এসে যাবে। স্কয়ার রুটে দিচ্ছেন মানে এদিকে রুট এসে যাবে, তাহলে সুতরাং x সমান আমরা লিখে দিতে পারতেছি 20। তার মানে আমরা x কাকে ধরছিলাম? আমরা প্রস্থকে x ধরছিলাম। আপনি দেখলেই বুঝতে পারবেন, প্রস্থকে আমরা x ধরছিলাম, এই যে প্রস্থকে x ধরছি, তার মানে প্রস্থের মান পেয়ে গেছি। এখন দৈর্ঘ্যের মানও আমরা বের করে ফেলবো। তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ 20 মিটার, আর দৈর্ঘ্য আপনাকে বলছিল 3x, তাহলে 3 সাথে x এর ভ্যালু হলো 20, গুণ করে দেন, তাহলে পেয়ে যাবেন আপনি 60 মিটার। তাহলে 3 দুগুণে 6 আর শূন্যটা বসে গেল।
তাহলে হয়ে গেল কি 60 মিটার। তাহলে আমাদের আয়তক্ষেত্রের প্রস্থ বের হয়ে গেছে, দৈর্ঘ্য বের হয়ে গেছে। এবার দেখি এখানে বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তার মানে আমি যদি আয়তক্ষেত্রের পরিসীমা বের করি আমি এটাকে বর্গক্ষেত্রের পরিসীমা বলে চালিয়ে দিতে পারবো, কারণ প্রশ্নে এভাবেই আমাকে বলে দেওয়া হয়েছে। এখন তাহলে প্রস্থের মান 20, দৈর্ঘ্যের মান 60, এগুলোর উপর নির্ভর করে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করব। তার মানে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা লিখে রাখলাম। আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হলো 60 যোগ প্রস্থ, প্রস্থ কত 20। এখন বের করলেই আপনি পেয়ে যাবেন 60 আর 20 যোগ করলে 80, 80-র সাথে 2 গুণ করলে আপনি পাবেন 160। 160 কি পাবেন, মিটার পাবেন। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা এখন আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারতেছি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 160 মিটার। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 160 মিটার আমি কিভাবে লিখলাম, ওখানে বলছিল একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা যেটা বেরিয়েছে সেটাই বর্গক্ষেত্রের পরিসীমা হবে বলতেছে। এখান থেকে আমরা কি বের করতে বলছিল প্রশ্নের মধ্যে, আমরা দেখি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বর্গক্ষেত্রটির যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই আমরা কি জানি, বাহুর স্কয়ার বা বাহু গুণ বাহু। তাহলে আমাদের এখান থেকে এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই পরিসীমা থেকে আমাদের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলে আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। আমি যদি এখন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কি করতে হবে, যা পরিসীমা আছে তাকে দিয়ে বাহুর সংখ্যাকে ভাগ করলেই হবে। তাহলে বর্গের মধ্যে কয়টা বাহু থাকে, 4 থাকে। তাহলে 4 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত, 40। 4 4 16, শূন্যটা বসাই দিলাম। তাহলে 40 মিটার হলো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। এখান থেকে আমরা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে পারি। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান আমরা কি জানি, বাহু স্কয়ার। তাহলে বাহু কত বেরিয়েছে, 40, তাকে স্কয়ার করলেই আপনার বের হয়ে যাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 40কে যদি স্কয়ার করেন তাহলে পাবেন 1600 বর্গমিটার। তাহলে আমাদের হয়ে গেল খ নম্বরের উত্তর। এখানে কি বলছে দেখি গ নম্বরে, আয়তক্ষেত্রের বাইরে চারদিকে মানে চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। এটা দৈর্ঘ্য বরাবর হোক প্রস্থ বরাবর হোক, এটা ধরেন একটা আয়তক্ষেত্র, তার বাইরে আপনার কি আছে, একটা রাস্তা আছে 1.5 মিটার। তাহলে এই রাস্তাটা তৈরি করতে 25 গুণ 12.5 বর্গ সেন্টিমিটার তলা বিশিষ্ট ইটের সংখ্যা কয়টা লাগবে সেটাই বের করতে বলছে। এটা যদি আমার বের করতে হয় তাহলে প্রথমে আমাদের কাজ করতে হবে আয়তক্ষেত্রের বাড়তি যেটা হয়েছে রাস্তাসহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তাসহ আয়তক্ষেত্রের প্রস্থ বের করে তাদের ক্ষেত্রফল বের করতে হবে। তারপর সেখান থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিতে হবে। বাদ দিলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের হবে, আর সেখান থেকে ইটের ক্ষেত্রফলকে ভাগ করে দিলে আমাদের উত্তর বের হয়ে যাবে। রাস্তা সহ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, আমাদের আয়তক্ষেত্রের এমনি দৈর্ঘ্য ছিল 60, তার সাথে দৈর্ঘ্য যেহেতু দুইটা আছে, একটা আয়তক্ষেত্রের মধ্যে কয়টা দৈর্ঘ্য থাকে, আপনার দুইটা দৈর্ঘ্য থাকে। তাহলে দুইটা দৈর্ঘ্য থাকলে দৈর্ঘ্যর সাথে রাস্তার পরিমাপটা গুণ হবে। রাস্তার পরিমাপটা গুণ হবে কারণ একটা আয়তক্ষেত্র যদি আমরা আঁকি এভাবে দেখলে বুঝতে পারবো এটার দৈর্ঘ্য এখানে একটা থাকে এখানে একটা থাকে। তার মানে দুইটা দৈর্ঘ্যের জন্য দুই দিকে আমার রাস্তা করা হবে, এদিকেও রাস্তা করব এদিকে রাস্তা করব। তাহলে অতিরিক্ত কি বের হচ্ছে, এই যে অতিরিক্ত 1.5, এই যে অতিরিক্ত 1.5, ঠিক আছে, 1.5 অতিরিক্ত। এখন বুঝতে পারবেন মাঝখানেরটা যদি আয়তক্ষেত্র হয়, এই যে আয়তক্ষেত্রের এটাও যদি দৈর্ঘ্য হয় সেটার সাথে আরও দৈর্ঘ্য এইদিকে আরেকটু অতিরিক্ত হইলো 1.5 মিটার, এইদিকেও হইলো 1.5 মিটার, সেজন্য 2 গুণ 1.5 মিটার দিলাম। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমরা করে ফেলতে পারি 60 যোগ 2 এর সাথে 1.5 গুণ করলে আপনি 3 পাবেন, তাহলে 63 মিটার পাচ্ছেন। আর এখানে পাবেন আপনি, আপনার প্রস্থ ছিল 20, তার সাথে আপনি সেম প্রস্থের দিকেও দেখেন বেড়ে যাবে। প্রস্থ হলো এটা, এদিকে 1.5 মিটার এদিকে 1.5 মিটার, তাহলে 1.5 মিটার গুণ 2 হবে। এটা করলে আপনি পাবেন 20 যোগ 3, তাহলে আপনি পাচ্ছেন 23 মিটার। এখন সেখান থেকে এই রাস্তা সহ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করে ফেলুন। তাহলে আমরা যদি এখন ক্ষেত্রফল বের করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। দৈর্ঘ্য হলো আপনার 63 গুণ প্রস্থ হলো আপনার 23 বর্গমিটার লিখতে হবে। এখন আপনার রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে। যদি আমরা গুণ করি আমরা পাবো 1449 বর্গমিটার। তাহলে আপনারা ক্লিয়ার। এখন আমরা রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি, এখনো রাস্তা বাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ মানে মেইন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করি নাই, তাহলে সেটা করে নিই আগে। মেইন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হবে, দৈর্ঘ্য সাথে প্রস্থ গুণ করতে হবে। আমরা জানি মেইন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা বের করছিলাম তার দৈর্ঘ্য ছিল 60 এবং প্রস্থ ছিল 20। তাহলে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ 20 করলে আমরা পাবো কত দেখি, বর্গ মিটার লিখে দিই। তাহলে 6 দুগুণে হয় 12, আর 0 2টা লিখে দিই 1200 বর্গমিটার। তাহলে হয়ে গেল আপনাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলেন, রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলেন। এবার রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে এটা থেকে এটা বিয়োগ করলে আপনার রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবেন। তাহলে এটা থেকে এটা বিয়োগ করেন,
মেইন রাস্তা শহরটা ক্ষেত্রফল ছিল 1449, তার থেকে মেইন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ করলে আপনি পাবেন 249 বর্গ মিটার। আশা করি আপনি ক্লিয়ার এই জায়গায়। এবার আমাদের ইটের ক্ষেত্রফল বের করার পালা। দেখেন, এবার ইটের ক্ষেত্রফল যদি বের করতে চাই, এখানে দিছে ইট একটি রাস্তা তৈরি করতে 25 × 12.5 বর্গ সেন্টিমিটার তলা বিশিষ্ট ইট, মানে এটা ইটের ক্ষেত্রফল দিয়ে দিছে। তাহলে ইটের ক্ষেত্রফলটা আমরা লিখে ফেলতে পারতেছি, বর্গ মানে কি ক্ষেত্রফলই দিছে, আর এর পাশে কি লেখা আছে, ইট লেখা আছে, বোঝা যাচ্ছে এটা ইটের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে। তাহলে ইটের ক্ষেত্রফল সমান 25 × 12.5 বর্গ সেন্টিমিটার। এখন একটু লক্ষ্য করেন উপরের দিকে, আমার যেহেতু রাস্তার ক্ষেত্রফল দিয়ে ইটের ক্ষেত্রফল ভাগ করলেই আমার ইটের সংখ্যা বের হবে। এখন এখানে একটা গ্যাবলা আছে, যেমন এটাতে বর্গ মিটার কিন্তু এটাতে কি বর্গ সেন্টিমিটার। তাহলে এটাতে আমার কিসে পরিণত করতে হবে, মিটারে পরিণত করতে হবে। যদি মিটারে পরিণত করি তাহলে আমার কি দিয়ে ভাগ করতে হবে জানেন, 10,000 দিয়ে ভাগ করতে হবে। এখন বলবেন এটা করতে গিয়ে এসে গেল, আমি বলতেছি। আপনি একবার চিন্তা করুন, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, আমরা জানি তাই না? এখন এই জায়গায় দেখুন তো, বর্গ সেন্টিমিটারটা দৈর্ঘ্যের জন্য আবার প্রস্থের জন্য। আমি দৈর্ঘ্যকে যদি আমি মিটারে পরিণত করতে চাই তাহলে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে এটার 100 দিয়ে ভাগ করতে হবে। আবার এটারও যদি আমি সেন্টিমিটার থেকে মিটারে নিতে চাই তাও 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দুইটা 100 গুণ করলে আপনি যদি দেখেন ভালো করে, 100 গুণ 100, তাহলে কি হয়, এক একে 1, শূন্য 2টা, এখানে শূন্য 2টা, মোট হলো 4টা। তাহলে দেখেন 10,000 হয়েছে কিনা। মানে দৈর্ঘ্যকে যদি আপনি মিটারে বানাতে চান তাহলে 100 দিয়ে ভাগ দিতে হবে, প্রস্থরেও যদি আপনি মিটারে বানাতে চান 100 দিয়ে ভাগ দিতে হবে। দুইটার ক্ষেত্রে কি দিয়ে ভাগ দিতে হবে, 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দুইটা 100 যদি আপনি গুণ করেন 10,000ই পাবেন। এখন এটা যদি আমি কাজটা যদি এখন করে ফেলি তাহলে 0.0125 বর্গমিটার বের হয়। তাহলে আমরা ইটের সংখ্যা বের করে ফেলি। রাস্তাটি তৈরি করতে ইট লাগবে, আপনাকে আগেই বলছিলাম রাস্তার ক্ষেত্রফল দিয়ে ইটের ক্ষেত্রফল ভাগ করলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে রাস্তার ক্ষেত্রফল পাই 249 আর ইটের ক্ষেত্রফল পাই 0.03125 টি, লিখে দিই। এখন এটা যদি আমি ভাগ করি তাহলে পাবো 7968 টি। আশা করি বুঝতে পারছেন। এইভাবে করে এই অধ্যায় শেষ হলো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা জানাবেন।